বাবা দাঁড়িয়ে গেল কেন এখানে? এটাকে প্লাগইন গুলো এটাকে ওইটা খুলে দিচ্ছে মঙ্গোডিবি, এটা ফিনিশ করে দাও, এটাকে বন্ধ করে দাও। কম্পাস দিয়েও তুমি চাইলে করতে পারো। সবার কি আছে কম্পাস দিয়েই? এখানে কম্পাস বন্ধ করে দাও, কোনো অসুবিধা নেই, ওটা বন্ধ করে দাও, ও কম্পালে দিয়েছে। স্টার্ট ইউজিং কম্পাস এক্ষুনি না, এটা ক্লাউডের জন্য করলে বেটার। আমি বন্ধ করে দাও, ফিনিশ করে দাও। ওকে, মানে আমি বলতে চাইছি কি ক্লাউডটা কনফিগার করে রেখো, কম দেখিয়ে দেবো কম্পাসে, আর তোমার নর্মালটা কনফিগার করে রাখো মঙ্গোডিবি NoSQL বুস্টারে। NoSQL বুস্টারটা খোলো, NoSQL বুস্টারটা ও দিয়ে দিয়েছো। ব্যাস দাঁড়াও দাঁড়াও, দেখো সবাইকে এটা বলছি, এই জায়গাটাই দেখানোর জন্য আমি বললাম তোমরা ইনস্টল করবে NoSQL বুস্টার হোক, মঙ্গোডিবি যখন ক্লাউডে করব আমি দেখিয়ে দেবো। এরপরে কি কাজ করবে, তোমরা যাবে হচ্ছে ক্রিয়েটে। ওকে, ক্রিয়েটে গিয়ে ক্লিক করবে, দেখো ক্রিয়েট ফার্স্ট টাইম ক্লিক করো। ক্রিয়েট মানে তোমার NoSQL বুস্টারের সাথে মঙ্গোডিবি ডাটাবেসের কমিউনিকেশন হচ্ছে। মঙ্গোডিবি চলছে কোথায়, লোকাল হোস্টে, মানে কারেন্ট মেশিনে কোন পোর্ট নাম্বারে চলছে, 27017, দেখো পোর্ট নাম্বার লেখা আছে, দেখতে পাচ্ছ? এবার কি করো, 27017, this is the port number, by default that port MongoDB is running. Now click on test connection, test connection নিচে দেখো ক্লিক করো, টেস্ট কানেকশনে ক্লিক করো, দেখো তোমার এখানে গ্রিন আসছে, দেখো ওখানে লিখেছে কানেক্ট টু লোকাল হোস্ট 21 মিলিসেকেন্ড, দেখতে পাচ্ছ? মানে NoSQL এর সাথে মঙ্গোডিবি, মানে তোমার মঙ্গোডিবি ডেটাবেস সার্ভারটা পারফেক্টলি রান করছে। ওকে, এবার ক্লোজ করো। এখানে না, কিচ্ছু করতে হবে না, সব ও করে নেবে, বলছি তো এখন ও কিচ্ছু করতে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে জিনিসটা হলো। এবার দেখো সেভ অ্যান্ড কানেক্ট, সেভ অ্যান্ড কানেক্ট, এই যে সেভ অ্যান্ড কানেক্ট অপশন আছে, সেভ আছে নিচে ডান দিকে, সেভ অ্যান্ড কানেক্ট ক্লিক করে দাও, সেভ অ্যান্ড কানেক্ট। এই ডিফল্ট দেখো তিনটে ডেটাবেস তৈরি করে দিয়ে দেয়, একটা অ্যাডমিন, একটা কনফিগ, একটা লোকাল। এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের কোনো মাথা ব্যথা নেই। এবার লোকাল হোস্টের উপর রাইট ক্লিক করো, লোকাল হোস্টের উপর রাইট ক্লিক করো, দেখো ক্রিয়েট ডেটাবেস অপশন পাবে একটু নিচে, রান এসকিউএল এর পর, হ্যাঁ ক্রিয়েট ডেটাবেস ক্লিক করো, একটা যে কোনো ডেটাবেসের নাম দিয়ে দাও, যে ডেটাবেসটা তৈরি করবে, আর টেস্ট ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, দেখো তোমার ডেটাবেস তৈরি হয়ে গেল। এবার এই ডেটাবেসে মানে আমি কেন আইডি, তোমরা বলবে কমেন্ট দিয়ে, আমাদের কোড দিয়েই সব কাজ হয়ে যাবে যদি আমরা ম্যানুয়াল করতে চাই, সেই জন্য আমাদের এই কাজগুলো ব্যাপারটা লাগে, ঠিক আছে? এবার যদি এখানে আমি এবার একবার এইটা বন্ধ করে দাও, NoSQL, এখানে দেখো তুমি কিন্তু টেস্ট ডেটাবেসটা তৈরি করেছো, ভালো করে সবাই এটা বুঝে নাও, দেখো এখানে শুধু ডেটাবেস তৈরি করেছে কিন্তু কোনো ডেটা এখনো পর্যন্ত ইনসার্ট করা হয়নি, কোনো ডেটা ইনসার্ট করা হয়নি। এবার বন্ধ করে দাও, দেখো এবার কি হবে, জাস্ট এটা ক্লোজ করে দাও, ক্লোজ করে দাও। এবার আবার রান করো এটা NoSQL বুস্টারটা, NoSQL বুস্টারটা একবার রান করো। এবার তুমি দেখো টেস্ট ডেটাবেসটা এখান থেকে হাওয়া হয়ে গেছে, লোকাল হোস্ট থেকে, লোকাল হোস্ট থেকে হাওয়া হয়ে গেছে। কেন গেছে, যদি আমরা কোনো ডেটাবেস ক্রিয়েট করি বাট তার ভেতরে কোনো ডেটা ইনসার্ট না করি, সেটা কিন্তু ও রাখে না। কি বললাম বোঝা যাচ্ছে? আমরা কিন্তু পরের বার ভিজিবিলিটিও হবে পাবো না, কিচ্ছু পাবো না। তার মানে একটা জিনিস মাথায় রেখো, মঙ্গোডিবিতে যখন আমরা কোনো ডেটাবেস ক্রিয়েট করব, বেটার হচ্ছে কি তার ভেতরে ডেটাকে, আমি কেন ডেটা বলছি, কারণ এখানে তো রেকর্ড বলে না, এখানে ডকুমেন্ট বলে, তাই আমি ডেটা টার্মটা ইউজ করছি। আমাদের কিছু রাখতেই হবে, শুধু ডেটাবেস ক্রিয়েট করে রাখলে পরের বার থেকে আমরা কিন্তু কিছু জিনিস পাবো না, ব্যাপারটা। এবার লোকাল হোস্টের উপর রাইট ক্লিক করে আবার টেস্ট করো, লোকাল হোস্টের উপর রাইট ক্লিক করে আবার ক্রিয়েট ডেটাবেস করে টেস্ট করো, ওকে করো।
দেখো ওই টেস্টটাকেই ও কিন্তু আবার দেখাচ্ছে, ও কিন্তু দুটো টেস্ট তৈরি করবে না। কি বললাম বোঝাতে পারলাম? এবার টেস্টের ওপর রাইট ক্লিক করো, টেস্টের ওপর রাইট ক্লিক করো, দেখো ক্রিয়েট কালেকশন পাবে। ক্রিয়েট কালেকশন ধরে নাও, একটা নাম দিয়ে দাও, স্টুডেন্ট বা যা ইচ্ছে নাম দিয়ে দাও, কালেকশন। কালেকশন স্যার প্লিজ। হ্যাঁ বলো। তার মানে আগে যে আমরা টেস্ট বলে ডেটাবেসটা করেছিলাম সেটা পুরোপুরি ডিলিটই করে দিয়েছে, হাইড হ্যাঁ মানে ও কিছু পাবে না। আচ্ছা ব্যাপারটা আমি এটা, এবার কি হলো, যে মোমেন্টে তুমি স্টুডেন্ট এখানে একটা যে কোনো কালেকশনের নাম দাও, দিয়ে ওকে করো। এই শুধু কালেকশন তৈরি করে রাখলে, কালেকশন মিনস এসকিউএল এ টেবিল। মঙ্গোডিবিতে যেটা কালেকশন, এসকিউএল এ সেটা হচ্ছে টেবিল। ওকে, বাট আমরা টেবিল তৈরি করলাম কিন্তু কোনো রেকর্ড ইনসার্ট করলাম না, তার মানে সেটাও কিন্তু ও দেখাবে না। আমি আর সেটা করছি না, তোমরা ট্রাই করলেই দেখতে পাবে, আবার বন্ধ করে দিলে কিচ্ছু পাবে না। আমাকে রেকর্ড ইনসার্ট করতে হবে। ঠিক আছে, এবার কি করে রেকর্ড ইনসার্ট করবে, আমি ডাইরেক্ট কোড দিয়ে বোঝাচ্ছি। আমি ডাইরেক্ট কোড দিয়ে, দেখো ওপরে দেখো এসকিউএল লেখা রয়েছে, ওপরে এসকিউএল লেখা রয়েছে, ওই যে ওপরে, হ্যাঁ ক্লিক করো, ব্যাস এই পুরোটা মুছে দাও, পুরোটা মুছে দাও, যা এসছে। এই এসকিউএল মানে আমরা এখানে কোয়ারি লিখতে পারবো। ঠিক আছে, কোয়ারি আমরা লিখতে পারবো। এবার এই কোয়ারি লিখবার জন্য কি লিখবো, লেখো ডিবি। ডিবি মানে কারেন্ট ডেটাবেস। কারেন্ট ডেটাবেস মানে হচ্ছে ওপরে দেখো লোকাল হোস্টের পর টেস্ট লেখা আছে, মানে আমরা কারেন্ট সার্ভারে ইউজ করছি। ওই যে ওর নিচে দেখো লোকাল হোস্ট লেখা আছে, লোকাল হোস্ট মানে আমরা কারেন্ট সার্ভার ইউজ করছি। কোন ডেটাবেসের মধ্যে কাজ করছি, টেস্ট ডেটাবেসের মধ্যে কাজ করছি। ডিবি লিখে দেওয়া মানেই ও বুঝে যাবে দ্যাট উই আর ইউজিং আওয়ার কারেন্ট ডেটাবেস। ক্লিয়ার এই জায়গাটা? ডট, এবার ডট কালেকশন নেম। কালেকশন নেম দেখো স্টুডেন্ট এসে গেছে, দেখতে পাচ্ছ স্টুডেন্ট। ডট, ডট আমরা কি করতে চাইছি, ইনসার্ট করতে চাইছি, INSERT। ঠিক আছে, ইনসার্ট ওয়ান হয়, ইনসার্ট মেনি হয়, আমি অত ঝামেলায় যাচ্ছি না, শুধু ইনসার্টে রাখো। ইনসার্ট হচ্ছে একটা ফাংশন, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করো, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করো। ঠিক আছে, এর ভেতরে আমাদের কি দিতে হবে, জেসন অবজেক্ট, কার্লি ব্রেসেস ওপেন কার্লি ব্রেসেস ক্লোজ, কার্লি ব্রেসেস ওপেন কার্লি ব্রেসেস। ওর ওখানে তুমি দিয়ে দাও স্টুডেন্ট, তো রোল ROLL, ডবল কোটের মধ্যেও দিতে পারো, কোলন ROLL। না, রোলটা কি ডবল কোটে দিয়েছি আমি বুঝতে পারছি না এখান থেকে। আচ্ছা ঠিক আছে, 10 দিয়ে দাও, 10 দিয়ে দাও, একটা রোল নাম্বার রোল দিয়ে দাও, কমা কমা। আর কি ইনফরমেশন স্টোর করতে চাইছো, স্টুডেন্টের নাম। ঠিক আছে, তারপরে কোলন দিয়ে দিয়ে দাও, কোলন দিয়ে, হ্যাঁ নেম স্ট্রিং, তাই জন্য স্ট্রিং এ যে যেখানে নাম দিয়ে দাও, দিয়ে ওপরে রানটাকে ক্লিক করো। আর কমা দেওয়ার দরকার নেই, এবার রানটাকে ক্লিক করো, রানটা ক্লিক করো, ওপরে 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 ওই যে রান, শুধু ক্লিক করো। এই দেখো কি লেখাচ্ছে, এন ইনসার্টেড মানে নাম্বার অফ ডকুমেন্ট ইনসার্টেড 1। ডকুমেন্ট বলতে এসকিউএল এ যাকে আমরা রেকর্ড বলি, মঙ্গোডিবিতে আমরা তাকে ডকুমেন্ট বলি। জাস্ট থিঙ্ক লাইক দিস ওয়ে, আমি থিওরিটিক্যাল আসছি আমি জিনিসটাকে। তার মানে এবার বলবে, তোমরা বলবে প্রমাণ কি, ওই লেফটে দেখো স্টুডেন্ট ব্র্যাকেটের মধ্যে 1 দেখাচ্ছে, এই যে নিচে নিচে 1 এক নম্বরে জেসন বলে, এই দেখো একটু নিচে 0.39 যেখানে এসকিউএল লিখেছো ওর নিচে এন এন, এখানে কি লিখেছে, ওই রাইট রেজাল্ট, ওই দেখো এন ইনসার্টেড 1 দেখতে পাচ্ছ। এই যে এন ইনসার্টেড 1, মেনি যদি হয় তুমি কতগুলো রেকর্ডকে একসাথে ইনসার্ট করছো সেটা পাবে। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে স্টুডেন্টের উপর ডবল ক্লিক করো, স্টুডেন্ট লেফটে স্টুডেন্টের উপর ডবল ক্লিক করো। এই দেখো তুমি যেটা ইনসার্ট করেছো সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ কি কি দেখাচ্ছে। এখানে মঙ্গোডিবিতে কি হয়, যখন আমরা একটা ইনফরমেশনকে স্টোর করি সেটা স্টোর হয় জেসন ফরম্যাটে, মানে দ্যাট ইজ আ জেসন অবজেক্ট, নাথিং এলস। যখনই আমরা একটা জেসন অবজেক্টকে মঙ্গোডিবিতে বলে ডকুমেন্ট, মানে আমাদের এসকিউএল এ হচ্ছে সেটা একটা রেকর্ড। তার মানে মঙ্গোডিবিতে আমার যা কিছু স্টোর হয়
সবকিছু কোন ফরম্যাটে স্টোর হয়? অবজেক্ট ফরম্যাটে স্টোর হয়। সেই অবজেক্টটা নর্মাল অবজেক্ট নয়, সেই অবজেক্টটা জেসন অবজেক্ট। মাথায় ঢুকিয়ে রেখে দাও, সেই অবজেক্টটা জেসন অবজেক্ট একটা অবজেক্টে। 2 নম্বর বক্তব্য, মানে আমি এই রকম ভাবে তোমাদের বোঝাতে চাইছি, আমার 5টা স্টুডেন্টের ইনফরমেশন স্টোর হলো, মানে 5টা জেসন অবজেক্ট স্টোর হলো। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। 2 নম্বর থিং, যদি তোমরা ভাবো তাহলে তোমরা বলবে কি, তাহলে কালেকশনটা কি হলো? কালেকশনটা কিছুই নয়, কালেকশন হচ্ছে একটা অ্যারে। তোমরা ভাবো এইভাবে, ডাইনামিক অ্যারে। একটা অ্যারের ভেতর আমার অনেকগুলো জেসন অবজেক্ট স্টোর থাকছে। মঙ্গোডিবি স্ট্রাকচার আমি ড্র করে বুঝিয়ে দিচ্ছি। আমার এখানে শুধু একটা জিনিসই দেখানোর আছে, যখনই আমরা একটা অবজেক্টকে ইনসার্ট করব, when we will insert any object into MongoDB, by default MongoDB create a primary key. The name of the primary key is _id, and this unique number is generated by our MongoDB server. We don't need to create it. That is automatically created by the MongoDB server. So when we are inserting any information into the MongoDB by default generate a primary key. The name of the primary key is _id, and this is called object, and we will get a unique number, okay, to identify a particular object. তাই জন্য এখানে আমাদের আলাদাভাবে প্রাইমারি কি ক্রিয়েট করার দরকার পড়ে না, যেহেতু মঙ্গোডিবি অটোমেটিক্যালি ক্রিয়েট করে দেয়। এই পর্যন্ত কার কি বক্তব্য, সেটা ডাউট বা কিছু কোয়ারি আমায় বলতে পারো, যার মনে যা কোশ্চেন আছে। ফার্স্ট স্যার আমার ওই এতে এরর এসেছিল NoSQL এ, ওই সার্ভার কানেক্ট হয়নি, তারপরে করলাম। টেস্ট কানেকশন করার পর স্যার কি করতে হবে? একবার শুধু একবার স্টপ করবে, তুমি শেয়ারিংটা সেভ অ্যান্ড কানেক্ট একবার তুমি শেয়ার করতে পারবে? হ্যাঁ স্যার অবশ্যই। হ্যাঁ, একটু শেয়ার করলে জিনিসটা ওখানে সেভ অ্যান্ড টেক্সট এটা করবে। আমি আমারটা থেকে দেখিয়ে দিচ্ছি কি হবে সার্ভার। স্যার আমি শেয়ার করে দিই স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার খোলো, ক্লিক খোলো। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার করো সেভ অ্যান্ড কানেক্ট, সেভ অ্যান্ড কানেক্ট, সেভ অ্যান্ড কানেক্ট এসে গেছে। এবার লোকাল হোস্টের উপর রাইট ক্লিক করে ক্রিয়েট ডেটাবেস। লোকাল হোস্টের উপর, লোকাল হোস্টের উপর, লোকাল নয়, লোকাল হোস্ট, দ্যাট ইজ ইয়োর সার্ভার। এই যে একদম ওপরে লোকালের ওপরে কনফিগ অ্যাডমিন লোকাল হোস্ট, তার নিচে 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 আচ্ছা ওই আচ্ছা, যে এখানে লোকাল হোস্ট। হ্যাঁ, ক্রিয়েট ডেটাবেস। ডেটাবেস প্রথম ডেটাবেস তৈরি করবে, ডেটাবেসের ভেতর টেবিল তৈরি করবে, টেবিলের ভেতর রেকর্ড রাখবে। হ্যাঁ, এবার স্টুডেন্ট এসকিউএল এ যাও, এসকিউএল এ যাও, এসকিউএল আর কালেকশন দরকার নেই, এসকিউএল এ করো। হ্যাঁ, এবার এটাকে ডিলিট করে দিয়ে ওইটা, ও যদি শুভদীপ একটু এটা কপি পেস্ট করে দাও না এই চ্যাটে, তাহলে ও কপি পেস্ট করে নিতে পারে। বা ডিবি ডট স্টুডেন্ট ডেটাবেস তৈরি হয়েছে, কালেকশন। আচ্ছা স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টটা হয়ে গেছে তোমার ডেটাবেস নেম, তোমাকে একটা কালেকশন মানে টেবিল তৈরি করতে হবে। স্টুডেন্ট হয়েছে তোমার ডেটাবেস নাম, এর ভেতরে কালেকশন তৈরি করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট কালেকশন করো, যা ইচ্ছে দিয়ে দাও, ব্রাঞ্চ দিয়ে দাও না, একটা সিএসসি দিয়ে দাও না তাহলে, বা যা ইচ্ছে দিয়ে দাও, ডিপার্টমেন্ট দাও। হ্যাঁ, তাহলে ওটা হলো কালেকশন। এবার কাজ করতে পারবে এখানে। যদি আমরা কোডটা ডিবি দিই ডট ব্রাঞ্চ, ডিবি ডট ব্রাঞ্চ, ওই ওখান থেকে নিয়ে কপি পেস্ট করে দাও, তাহলে সময়টা বেঁচে যাবে। ঠিক আছে স্যার, বন্ধ করে দিলাম স্টপ শেয়ারিং। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। Anyone wants to ask any question? Anyone wants to ask any question? Anyone? Okay. Now দেখো, এবার আমি প্রবলেম গুলো দেখাচ্ছি, মানে আমি স্টার্ট করছি আমার মেশিন থেকে, এবং তারপরে আমি আসছি এক্সপ্লেন করছি তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। যার মনে যা প্রবলেম আমাকে আস্ক করো। দেখো, ফার্স্ট কথা হচ্ছে কি, আমি এই NoSQL বুস্টারটাকে স্টার্ট করছি। এবার এখানে আমার এটা আছে, যেই চালাচ্ছি
দেখো এরকম এরর আসছে, তোমাদেরটাতে অন্যরকম লেখা আসছিল, আমারটাতে এরকম লেখা আসছে। ঠিক আছে, যখনই তোমরা এই ধরনের এরর পাবে, স্যার হ্যাঁ বলো। আমার হ্যাঁ এই বলো। এররটাই এসেছিল, ফেল এই টু কানেক্ট এররটা সার্ভার। আসছিল, হ্যাঁ, এই এররটা আসা মানে তোমার সার্ভার রান করছে না। এবার সার্ভার রান না করলে তোমাদের কি করতে হবে, এসিআর সার্ভিসেস এর মধ্যে যাবে, আর কিচ্ছু করবে না, একদম ডাইরেক্ট সার্ভিসেস এর মধ্যে যাবে। সার্ভিসেস এর মধ্যে যাওয়ার পর তোমরা কি করবে, সার্ভিসেস এর মধ্যে যাওয়ার পর দেখবে মঙ্গোডিবি সার্ভার, এখানে দেখো মঙ্গোডিবি সার্ভার দেওয়া আছে, এই মঙ্গোডিবি সার্ভারটাকে স্টার্ট করে দেবে। এই যে স্টার্ট, সার্ভার স্টার্টেড হয়ে গেল, মঙ্গোডিবি সার্ভার। ওকে, এই সার্ভারটা যখন স্টার্ট হলো আমি বন্ধ করলাম। এটা এখানে এই যে আমার অলরেডি লোকাল হোস্ট করা আছে বলে আমি আর ক্রিয়েট করছি না, আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে করার পর কি করলাম, কানেক্ট করলাম। দেখো, আশা করি দেখে বুঝতেই পারছো আমার এখানে এতগুলো অলরেডি রয়েছে বা চলছে, সেই জন্য ব্যাপারটা চলছে। এবার লোকাল হোস্টের ওপর রাইট ক্লিক করে যা তোমাদের দেখালাম সেইভাবে কাজ করবে। তার মানে তোমরা যদি কোনো এরর পাও, তোমরা ওখান থেকে সার্ভিসের মধ্যে গিয়ে সিস্টেমের উইন্ডোজের সার্ভিস থেকে স্টার্ট করে দেবে মঙ্গোডিবিটা। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। ওকে, নেক্সট, ফ্রম দ্য থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, আমাদের প্রথম পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে কি, first point I want to share. What is that? That is, we are starting MongoDB. Look, in the SQL, there is a that is called SQL query. Okay, but MongoDB, it follows no SQL. This is called unstructured database. Okay, but one thing, please try to understand that the thing is that uh, MongoDB NoSQL query is slightly different whatever code we will write inside our Node.js. Okay, so but because from the Node.js we will use ORM tool or sometimes it is called ORD, object relational document or object relational mapping, whatever whatever you want to call, that is no issue. So please try to understand what is the difference between normal SQL and the MongoDB. This is our SQL, this is our SQL, and this is our MongoDB. This is very simple. In the SQL, what we required, we need to first create a database. Okay, here MongoDB, we also need to create a database. Inside a database, there is the n number of tables. ওকে, একটা ডাটাবেসে অনেক টেবিল থাকতে পারে, একটা ডাটাবেসে n number of collections. Collection, please relate with your table. Collection is nothing but your tables in SQL. Okay, please remember, because in your project there will be suppose minimum 5 collections will be there. Okay, collections, this is the thing. Next thing is that in a single table there will be suppose n number of record. Okay, here what we need to do, in a DB collection, what we need to do, that is called, record is nothing but document. Documents. What is documents? Documents is nothing but a JSON object. What is document? Document is nothing but a JSON object. What is collection? Collection is just like, if you have idea, so in Python there is a list, in Java there is an array list. That means this is a dynamic array.
you can think. Collection is nothing but a dynamic array. You just think like this way. And within this dynamic array, in each index, we cannot access it with the help of index. Okay. But you just think this is a growing array. Within that, we can store multiple JSON objects. So in suppose in your website, suppose 10 users registered. So that means 10 JSON object will be created and stored it inside this collection and store it inside this collection. So this is the main concept of MongoDB. Next, very, very important thing in our normal table, we need to specify an attribute, and that attribute we can create or recognize as primary key. Here, when we insert any record document, our MongoDB automatically generates a primary key for us for each document, that is underscore ID. So if you want means it is generally used with the help of underscore ID, we will do lots of work. And if you want to do, suppose you want to, there is no such thing that is, there is a unique, not null, we have to put it all our manual checking. Okay. Next thing you may ask, there is a primary key foreign key relationship. Primary key foreign key relationship here, there is no primary key foreign key relationship. Okay. What actually it does, it creates the nested object and store it within a single object. So for the nested object concept, we don't require primary key foreign key relationship. Suppose suppose the thing is that you just think a student. Okay, I'm writing it here. Suppose in SQL, what is that? That is suppose roll number. In this is my T1 table. This is my T1 table. Roll number is there. Name is there. College name is there. College name is there, or personal details. And T2 table, the roll number is also there. Roll number is also there. Okay. Subject 1 marks, subject 2 marks, like this is there. So when we want to fetch the name, name, college name, all this information, we need to write select attribute name from T1, T2, where T1 dot roll number equal to T2 dot roll number, like this. But same thing, if we want to implement in the MongoDB, how we will implement this thing? I'm just creating, suppose this is our roll number, some value should be there, 10. After that, what? This is our name. Name is nothing but some value. Okay, I'm giving my name. Okay, name. After that, if I want to put college name, there is some name will be there, no issue. After that, I want to put, suppose subject 1, subject 2, we can put it directly here. We can put it because this is the object. Suppose if you want to put some semester, so just to give you idea, suppose semester is also there. So what we can do here, we can create, that code is a little bit complex, only to give you idea. Here we can create a semester. Okay, and in the semester, one way is, we know there is the 8th semester, so we can create semester 1, semester 2, up to 8th semester. This is one way. And in the semester 1, we create an array,
and we can put subject 1 mark, subject 2 marks, subject 3 marks like this way. This is one way. Subject 2 marks like this, that we can do. This is one way to handling this thing. So what will happen? So uh, what will happen when we will take this? Okay, so when we'll fetch with the help of roll number, we will get semester 1 details for a particular student. Semester sorry, this is not subject, this should be semester 2. So semester 2 details as a whole, and we will get all the marks at a time. First, when the student is in the semester 1, so only this array will be filled, and this there is no value in the other array. But when from the semester 2, the data will be updated, not inserted. Only this will update the thing. So this is the concept, okay, like this. That's why we don't need to primary key foreign key. হ্যাঁ বলো। ওই আপডেট আর এর লাস্ট যেটা বললাম ওটা ঠিক বুঝতে পারলাম না। আমি বললাম কি, একটা স্টুডেন্ট যখন ফার্স্ট সেমিস্টারে ঢুকছে তখন তাহলে কি তার জন্য সেমিস্টার 1 এর মার্কস গুলো ভরবে, ঠিক আছে? তখন তো আমি এই সেমিস্টার 2 সেমিস্টার 3 এগুলো বানিয়ে রেখে দিয়েছি, ওইগুলোতে তো কোনো ডাটা ঢুকছে না। এবার সেমিস্টার 2 তে যখন সেই স্টুডেন্টটা গেল তখন তো আর ইনসার্ট হবে না, কারণ এই অবজেক্টটা তো অলরেডি ডাটাবেসে রয়েছে। তখন অনলি সেমিস্টার 2 এর ডেটাগুলো আপডেট হবে। কি বললাম, বোঝাতে পারলাম ব্যাপারটা, কনসেপ্টটা? হ্যাঁ স্যার। That's why we don't need any primary key foreign key relationship, and or all the things we can apply. So directly we will do it in the project. Now tell me conceptually till this part, anyone wants to ask anything, please ask me anything. Want to ask anything, please ask me. This is the অ্যারের জায়গায় আমরা আবার আরেকটা অবজেক্ট ইউজ করতে পারি তো? হ্যাঁ করো না। অ্যারের জায়গায়, হ্যাঁ কারেক্ট, ওটাই আমি এরপরে বলতে যাচ্ছিলাম। এইটা বলার পরই আমি তোমাদের কোনো কোশ্চেন না থাকলে আমি বলতাম কি, আমি যেটা অ্যারেটা ইউজ করেছি দ্যাট ইজ নট আ গুড অ্যাপ্রোচ। ইটস বেটার টু ইউজ ইয়োর সাবজেক্ট নেম। দিস ইজ নট আ গুড অ্যাপ্রোচ। ইউজ দ্য সাবজেক্ট নেম। সাপোজ সেমিস্টার 1 এ কি থাকে, ম্যাথ, and তারপরে তার হচ্ছে মার্কস। ওকে, লাইক দিস ইজ দ্য মোর গুড অ্যাপ্রোচ। এটাই আমি বলতে যাচ্ছিলাম। তাহলে আমরা যে কোনো জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ ইউজ করতে পারি এর ভেতর। জিনিসটাকে, ব্যাপারটা এটাই আমার ছিল পরের বক্তব্য, তোমরা সেটা বললে। মানে কনসেপ্টটা, এই কনসেপ্ট অবধি বোঝা গেল না বলতে পারো জিনিসটাকে। Anyone wants to ask any question? Okay. স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি মাইএসকিউএল ডেটাবেসে ধরুন দুটো টেবিল আছে, ঠিক আছে? তো দুটো টেবিলে ধরুন একটা সেম ডেটা আছে, ধরুন নেম আছে 4টে ফার্স্ট টেবিলে, আর সেকেন্ড টেবিলে 4টে নেম আছে, সেম নেম আছে, বাট আরো অন্যান্য যে ডেটাগুলো আছে সেগুলোকে যদি আমরা ডিফারেন্ট করতে, সেগুলোর জন্য কোয়ারি আছে, তো কোয়ারি চালাই, বাট এই মঙ্গোডিবিতে কিভাবে সেগুলো করা হয়? মানে আমি ঠিক কোশ্চেনটা বুঝতে পারলাম না। মঙ্গোডিবিতে যেমনি তোমরা এসকিউএল পড়েছো, ঠিক আছে, মঙ্গোডিবিতে কিন্তু নো এসকিউএল কোয়ারি প্রচুর, মানে টোটাল নো এসকিউএল ডিফারেন্ট কোয়ারি আছে। যেমনি এসকিউএল এ প্রচন্ড কোয়ারি রয়েছে, সেটা হচ্ছে টোটাল মঙ্গোডিবি, শুধু মঙ্গোডিবি ট্রেনিং হয় 5 দিন, শুধু মঙ্গোডিবি নো এসকিউএল কোয়ারি। তাতে মঙ্গোডিবি আর্কিটেকচার, মঙ্গোডিবি কিভাবে এসকিউএল, তোমাদের যেমনি এসকিউএল ডিফারেন্ট টাইপের কোয়ারি আছে, শুধু সেটা মঙ্গোডিবি ডাটাবেসের জন্য 5 দিনের হয় ট্রেনিং, তাও 4 ঘন্টা করে। তুমি মানে ভেবো না যে এই যে যদি তোমরা রেফারেন্স চাও, আমি জায়গা দেখিয়ে দিচ্ছি কোথায় আছে মঙ্গোডিবি
ডকুমেন্টস দেখিয়ে দিচ্ছি। কোথায় গেল? আচ্ছা দেখে নিচ্ছি। দিস ইজ, তুমি এখানে গেটিং স্টার্টেড, ক্লাস্টার, ডাটা মডেল, ট্রেডিং, চেঞ্জিং সেটিং, ডকুমেন্টস এলাম। এই যে শুরু হলো মঙ্গোডিবি ডকুমেন্টেশন, দেখতে পাচ্ছ আমি এখান থেকে এই যে ডকুমেন্টেশন স্টার্ট হচ্ছে ডিফারেন্ট কোয়ারি দিয়ে। এই যে কোয়ারি অন এমবেডেড, কোয়ারি অন অ্যারে ডকুমেন্ট, এই যে এমবেডেড এর মধ্যে গেল, এই জার্নাল থাকলে কিভাবে ডেটাগুলোকে তুলবে, কিভাবে কাজ করবে, এটা হচ্ছে তোমার নর্মাল ইন্ডিভিজুয়াল যেভাবে এসকিউএল করেছো সেই এসকিউএল কোয়ারির জিনিস। এগুলো হচ্ছে সব মঙ্গোডিবির কোয়ারি জিনিসপত্রগুলো। এগ্রিগেশন করবে, অ্যান্ড করব, অর করব, লেস দ্যান করব, গ্রেটার দ্যান করব, সমস্ত কাজ করা যায়, সমস্ত কাজ করা যায় জিনিসপত্রগুলো মঙ্গোডিবি রিসোর্সে। এই যে কোয়ারি হয়, এই কোয়ারিগুলোকে বলা হয় নো এসকিউএল কোয়ারি। এই কোয়ারিগুলোকে বলা হয় নো এসকিউএল কোয়ারি। মানে শুধু ভেবো না মঙ্গোডিবিতে ইনসার্ট, ডিলিট বা এইটা করতে যায়। এখানে যে জিনিসটা করব আমরা ওয়ারেম টুল ইউজ করে ডাইরেক্ট কাজটা করছি, কারণ মঙ্গোডিবির এই সমস্ত কোয়ারি জিনিসপত্র করতে গেলে আমাদের কিছুটা টাইম বেশি লাগবে ব্যাপারটাতে। কোয়ারি গুলো নিয়ে মঙ্গোডিবি টোটাল ডিটেলসটাকে, ইন্ডিভিজুয়াল গুলো এখানে এই যে কোয়ারি, অ্যারে সমস্ত রয়েছে এইখানে। আমি এইটাও শেয়ার করে দিচ্ছি, চাইলে এখানটা তোমরা গো থ্রু করলে। এ দেখো ইনসার্ট করতে গেলে আমি যেটা তোমাদের একটাই শেখালাম, এ দেখো এখানে আছে ডিবি ডট ইনভেন্টারি, তোমাদের আমি ডিবি করিয়েছিলাম। ইনভেন্টারি মানে কালেকশন নেম। এখানে একটা ডেটা করছে, ইনসার্টও আগে কাজ করতো, নতুন ভার্সন এসে গেছে ইনসার্ট 1 অথবা ইনসার্ট মেনি। তা ইনসার্ট 1 মানে অ্যাট এ টাইম একটা ডকুমেন্টকে ইনসার্ট করবে। এখানে অ্যারে কে ইনসার্ট করছে, নেস্টেড অবজেক্ট কে ইনসার্ট করছে। মাল্টিপল কে করতে গেলে এখানে অ্যারে তৈরি করে করছে। এই সমস্ত জিনিস এবার সার্চ করছে, আন্ডারস্কোর আইডি কি হচ্ছে, সবকিছু। ইনসার্ট 1 আর ইনসার্ট একই তো তাহলে? ইনসার্টটা পুরোনো ভার্সানে ইউজ হতো, নতুন ভার্সানে ওরা বলছে ইনসার্ট 1 একটা রেকর্ডকে করবার জন্য ইনসার্ট করো। আগে কি হতো, ইনসার্ট দিয়ে ইনসার্ট মেনিরও কাজ হতো, ইনসার্ট 1 এরও কাজ হতো, ঠিক আছে। নতুন ভার্সানে ওরা বলছে তুমি একটা অবজেক্টকে ইনসার্ট করবার জন্য ইনসার্ট 1 করো, অনেকগুলোকে করবার জন্য ইনসার্ট মেনি করো, তাহলে কি হবে, তোমার এফিসিয়েন্সি ইনক্রিজ হবে। এটা ওরা বলছে জিনিসটাকে। আমি এটাকে শেয়ারও করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। এটা হচ্ছে নো এসকিউএল কোয়ারি, নো এসকিউএল কোয়ারি। তোমরা সব এটাকে নো এসকিউএল কেন বলে? কারণ এটা কোনো স্ট্রাকচার ফলো করে না, এটা কোনো স্ট্রাকচার ফলো করে না। যেমনি যখন আমরা টেবিল তৈরি করছি, প্রত্যেকটা রোতে ইকুয়াল নাম্বার অফ অ্যাট্রিবিউট থাকবে বা কলাম থাকবে, বাট ইন কেস অফ মঙ্গোডিবিতে আমরা এখানে হেটারোজিনিয়াস অবজেক্টও স্টোর করতে পারি। সাপোজ একটা অবজেক্টের মধ্যে 4টে কি ভ্যালু পেয়ার আছে, অন্য অবজেক্টে 10খানা কি ভ্যালু পেয়ার আছে। দ্যাট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি এখানে। হ্যাঁ, একটা জিনিস হবে, যখন আমরা চেষ্টা করি নিজেদের কাজের সুবিধার্থে ডেটাটাকে সেম ডেটা রাখা, যাতে আমরা যখন ফেচ করব, লুপ ঘোরাবো, আমাদের যাতে কোনো ইস্যু না হয়। বাট থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ বা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু যে কোনো অবজেক্টে যে কোনো নাম্বার অফ প্যারামিটার রাখতে পারি। দ্যাট ইজ দ্য মেন অবজেক্টিভ আমাদের, দ্যাট ইজ দ্য মেন অবজেক্টিভ আমাদের। এই জন্যই এটা কোনো স্ট্রাকচার ফলো করে না। প্রত্যেকটা অবজেক্টে ইভেন প্রত্যেকটা অবজেক্টের মধ্যে সেম কি ভ্যালু পেয়ার থাকবে, মানে সেম ভেরিয়েবল নামগুলো সেম হবে, তারও কোনো গ্যারান্টি নেই। মানে তুমি চাইলে চেঞ্জ করতে পারো। সেই জন্য এটাকে বলে নো এসকিউএল। কোনো স্ট্রাকচার ফলো করে না, যে কোনো কিছু তুমি রাখতে পারো, বাট আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা সেমটা ফলো করার চেষ্টা করি। এবার আমি তোমাদেরকে এই স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার হলো কিনা তোমরা আমাকে বলো। স্ট্রাকচার সম্বন্ধে যার মনে যা কোশ্চেন
আমাকে কিন্তু একটু বলতে পারো, কারণ স্ট্রাকচারটা দরকার, তার করসপন্ডিং জিনিসে আমি আসছি। স্যার এবার মঙ্গোডিবিটা ইনস্টল করলাম আমরা, স্যার মঙ্গোডিবি তো চালুই করলাম না কিছু, তবু কি করে কাজ করছে ওই তো NoSQL নো সার্ভারে? এসকিউএল বুস্টার চালু করে দিয়েছে। আচ্ছা, ওটা বাই ডিফল্ট চালু হবে নাকি? না না, এই নো এসকিউএল বুস্টারটাকে তো আমি এই তো সার্ভিস থেকে চালু করলাম তো। আর বাই ডিফল্ট ও। তোমরা যদি মেশিনটা শাটডাউন করে দিয়ে পরের বার চালু করো, দেখবে ওটা ওই রকম কোনো এরর আসবে, ওই যে ফার্স্ট টাইম আমি যেমনি এরর দেখালাম, তারপরে সার্ভিসের মধ্যে ঢুকে স্টার্ট করে দেবে। আর বাকি কাজ তোমার কম্পাস বা এই নো এসকিউএল বুস্টার করে দেবে। কারণ কি, তোমার মঙ্গোডিবি নরমালি কম্পাসের মধ্যে ম্যানুয়াল। করলে কি রকম করে করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, কম্পাসের মধ্যে যদি করি তো সেটা কিভাবে করব? কম্পাসে আমি এক্ষুনি কম্পাসটা তোমার আছে, কম্পাসের ভেতরে তুমি দেখো, ঢুকে তুমি ডাইরেক্ট, তোমার কিন্তু তখন তাহলে অ্যাটলাসে কমিউনিকেট করতে ঝামেলা করবে দুটোতে করতে গেলে। আমি ওই জন্য কিন্তু এই মঙ্গোডিবি যেটা আমি নো এসকিউএল বুস্টার করলাম, তুমি স্ক্রিনটা শেয়ার করো তাহলে আমি বলে দিচ্ছি, কারণ আমার এখানে অ্যাটলাসে করা আছে, আমি এটাকে লোকালে করব না। তোমার কাছে কি রয়েছে ইনস্টল ওকে করা? স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আমার কাছে অত অ্যাভেলেবেল নেট নাই, তার জন্য আমি করিনি এখন। ও তাহলে একটু, কারণ আমি এখানে আমি করব না, কারণ জানি আমি ঝামেলা হয়, করে দেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? যদি থাকে শেয়ার করে বলে ইয়েস স্যার, দিচ্ছি। ইয়েস স্যার। আমার কাছে দেখো হ্যাঁ, দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আবার তাহলে তোমাকে তখন করতে হবে কি বলতো, যদি যখন এতে কমিউনিকেট করবে না, অনেক সময় ঝামেলা করে। ওই জন্যই আমি কম্পাসটা নিয়ে, কিচ্ছু না, ঠিক আছে, দেখাও, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। মানে আমি স্যার স্টপ ওই শেয়ারিং করলাম। কম্পাস ইউজ করলে ওই অ্যাটলাসটা ইউজ করতে একটু প্রবলেম হতে পারে, তাই তো? না, তুমি যখন লোকালে কানেক্ট করে রেখেছো, তারপরে যে হ্যাঁ। মোমেন্টে তুমি অ্যাটলাসে কানেক্ট করতে যাবে, তখন কি করবে, ও বলবে এই জিনিস করো, ওটা করো, ঝামেলা করে অ্যাটলাসে এখানে। আর আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটাকে বন্ধ করে দাও, অসুবিধা নেই, এটা অফ করে দাও, বন্ধ করে দাও, কম্পাসটা খোলো। ওই জন্য আমি অ্যাটলাসে ওটা করি বলে আমি এখানে আমার এটা করিনি। স্টার্ট ইউজিং কম্পাস, ওকে। দাঁড়াও, এখানে এই দেখো, তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এই দেখো ও বাই ডিফল্ট নিয়ে রাখছে, এখানে লেখা রয়েছে মঙ্গোডিবি অ্যাটলেস প্লাস। কানেক্টে যাও, কানেক্টে গিয়ে ক্লিক করো উপরে। স্যার হ্যাঁ স্যার যদি কম্পাস থেকে অন করছি তবে কিন্তু আমাদেরকে সার্ভিসে কি অন করতে হচ্ছে না? হ্যাঁ, কম্পাস ও অটোমেটিক্যালি করে নিচ্ছে, এসআরভি অর স্ট্যান্ডার্ড। ল্যাপটপ রিস্টার্ট করে দেয়। কানেক্ট তো কিছু করা নেই তোমার তো আগেতে, ফার্স্ট টাইম। ঠিক আছে, ওটা কানেক্ট টু করলে নিউ কানেকশন দেখাচ্ছে, বন্ধ করো, চেঞ্জ করেছে ফেভারিট। এখানে কানেক্টে ক্লিক করো তো, কানেক্টে ক্লিক করুন স্যার, কানেক্টে গ্রিন ক্লিক করো, কানেক্টে। স্ক্রিনটা দিতে হবে, কানেক্টে ক্লিক করো, কানেক্টে কানেকশনের ক্লিক করো। স্ক্রিনটা দিতে হবে, ওটা ফাঁকাই আছে। ও নিচে কানেক্টে ক্লিক দেখতে কর, পারে, কাজ হয়ে যাবে। কি করছে? কানেক্টে ক্লিক করো, দেখি কি হ্যাঁ বলে। হয়ে যাবে। এই যে খুলে গেছে, ওই যে টেস্ট, ওই যে স্টুডেন্ট যেটা তুমি করেছো, এই যে জিনিসটা এসছে, এই যে অ্যাড ডেটা, কিছুই নেই, ওখানেও যা ছিল এখানেও তাই পাবে, র্যাম থাকলে কোনো অসুবিধা নেই। ওকে, স্যার এখানে কোথায় কোডটা লিখবো? ডকুমেন্টসে যাও, দাঁড়াও, এখানে অ্যাড ডেটা রয়েছে, না ইনসার্ট ডকুমেন্ট, এইখানে লিখতে পারো, দু রকম ভাবে লেখা যায়, একটাতে এই দেখো, দুটোতে ক্লিক করলে ওইটা জেসন ফরম্যাট, ওই কার্লি ব্রেসেস রয়েছে, আর একটা ভেরিয়েবলের মতো আসবে ওই এখানে, এটা আমি খুব একটা পছন্দ করি না, এর এই কার্লি ব্রেসেস যেটা আছে ওটা হচ্ছে জেসন ফরম্যাট, দেখতে পাচ্ছ? এবার কমা দিয়ে তারপরে যা দেবে দাও, ও আইডিটা অটো জেনারেট করে দিয়েছে,
হ্যাঁ হ্যাঁ, এটা ও তৈরি করে দেয়। এক একটা এডিটার এক এক রকম। হ্যাঁ, পরে আবার লিখতে হবে। আমি বুঝতে পারছি না, তবু এত ছোট। দিয়ে ইনসার্টে ক্লিক করো। হয়েছে, ইনসার্ট দেখছি তো এসে গেছে একটা। ঠিক আছে, জাস্ট এটা কানেক্টেড। পুরোপুরি যে হ্যাঁ স্যার, অনলাইন ওকে স্যার। এটা স্যার পুরোপুরি অনলাইন ভার্সনের মতোই। এই যে হ্যাঁ, এটা যেটা পুরোপুরি অনলাইন Compass টা। ভার্সনের মতো, পুরোপুরি অনলাইন ভার্সনের মতো। এই জন্য এটা, কারণ ও কমিউনিকেট করে। আমার শুধু চিন্তা টাইম আউট এরর না খেলেই হলো। ওকে, আচ্ছা, এই অবধি ঠিক আছে। ওকে, এবার আমি কি করছি, জাস্ট গিভ মি 1 মিনিট, জাস্ট গিভ মি 1 মিনিট, জাস্ট গিভ মি 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, শেয়ারিং অফ করো, কোনো অসুবিধা নেই। জাস্ট একটা মিনিট দাও, আমি একটা কাজ করছি। স্যার আপনার দেখো, যদি টাইম লাগে আমি একটা একটু জিনিস চেক করে নেবো। হ্যাঁ না, হ্যাঁ সে চেক করো, আমার 1-2 মিনিট লাগবে। আমি আমার একটা 5 লিঙ্ক, মিনিট, গুগল আমার ড্রাইভের 5 লিঙ্ক মিনিটের শেয়ার জিনিস না। করছি। ঠিক আমার আছে, একটু কোনো 5 অসুবিধা মিনিটের নেই। লিঙ্ক। ওকে ঠিক আছে, তুমি নিয়ে নাও, জাহিরুদ্দিন স্ক্রিনটা শেয়ার করো তো। করো। আমার স্ক্রিন শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। ঠিক আছে, বন্ধ করে দাও। আমি শেয়ার ইউর স্ক্রিন। প্রিয়জিৎ শেয়ার ইউর স্ক্রিন। Okay, sir. ওকে, স্টপ শেয়ারিং। Okay, sir. ওকে স্যার, ওকে চলো। ওকে, লোক, আমি একটা লিংক শেয়ার করছি, এই লিংকটা কপি করে রেখে দাও। আমি কোড করবার আগে গুগল ড্রাইভে আমি কোডটাকে দিচ্ছি, যাতে টাইমটা সেভ হয়। তোমরা কি করবে, ওখান থেকে নিয়ে, আমি তো বোঝাবোই, প্রথম তোমাদের মেশিনে এক্সিকিউট হচ্ছে কিনা সেই জিনিসটা চেক করবে। ওকে, এই গুগল ড্রাইভের লিংকে আমি যখন স্টার্ট করব তোমরা পাবে জিনিসটাকে। জাস্ট গিভ মি 1 মিনিট, আমি এখানে শেয়ার করছি। এখন আমি দিইনি কিছু, এবার আমি দিচ্ছি। জাস্ট গিভ মি 1 মিনিট। ওকে, আমি, আচ্ছা, তোমরা একটা জিনিস, নোড কি করে তৈরি করতে হয় এগুলো, আচ্ছা তোমরা জানো, মানে তৈরি করেছো তো নিশ্চয়ই আগে। ডো, আচ্ছা নয়তো আমি দেখিয়েই দিচ্ছি। নোড মঙ্গো, স্যার স্ক্রিন শেয়ার অফ আছে আপনার। হ্যাঁ আমি এটা এখানে দিলাম নোড মঙ্গোকে। ওকে, নোড মঙ্গোতে আমি দিচ্ছি। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ, নাই করছি, আমি দিয়েছি। দেখো, জিএমআই তে রিঅ্যাক্টের মধ্যে আমি দিয়েছি নোড মঙ্গো বলে। এটা তোমরা এক্ষুনি নয়, আমি আগে ব্যাপারটা বুঝিয়ে দিই, তারপরে তোমরা এক্সিকিউট করবে। আমি পুরো জিনিসটা বোঝাচ্ছি। ফার্স্ট, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো জিনিসটা?
Okay. Yes, sir. Now I want to create a blank project. Okay. When we will create a project, I hope you have idea. That is, there will be a front end and there will be a back end. Back end means Node.js. So what we need to do, suppose here I'm creating, I already create a MERN code. This is okay. No, I'm creating with your, that is GMIT REACT React node. Okay, I'm giving this name. Now inside this, if I want to create, GMIT, if I want to create a new project within that folder I'm creating, just give a name backend. Now tell me, যখন আমি কোন Node.js এর প্রজেক্ট ক্রিয়েট করব, ফার্স্ট স্টেপ আমাকে কি করতে হবে? আমি ব্ল্যাঙ্ক স্ক্র্যাচ থেকে স্টার্ট করছি। npm init. That is very হ্যাঁ, good, npm very init. good. That is when we want to create a project from a scratch, what we need to do. So it's better if I am putting CMD here. If I am putting CMD here, that is NPM. Now tell me, yesterday I asked you, what is the difference between NPM and NPX? Anyone? স্যার এক্সিকিউট npm হচ্ছে প্যাকেজ ম্যানেজার আর npx হচ্ছে এক্সিকিউট করতে, মানে পুরো প্যাকেজগুলোকে এক্সিকিউট করতে কাজে লাগে। আর কিছু স্যার বুঝিয়ে বলতে পারলাম না। স্যার npm কোনো কিছু প্যাকেজ ইনস্টল করতে আর আপডেট করতে কাজে লাগে, আর npx এগুলোকে এক্সিকিউট করতে কাজে লাগে, রান করে। প্যাকেজটাকে এক্সিকিউট করতে, that is correct. That is correct. NPM and NP this. তাহলে এখানে আমরা কি করব? npm init. ওকে, শুধু কি npm init or নাকি এর সাথে আর কিছু লিখতে হবে? আচ্ছা, তোমরা বললে npm init লিখি। দেখো এখানে যখন npm init লিখছি, প্যাকেজ নেম চাইছে, আমাকে এন্টার ভার্সন, কোথায় গেলি রে, কমেন্ট, টেস্ট কমেন্ট, গিট রিপোজিটরি, কিওয়ার্ড, অথর, দেখতে পাচ্ছ ইয়েস। আমার এটা তৈরি হয়ে গেল। আমার কি তৈরি হলো? package.json। এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যদি না করে ওকে মাইনাস ওয়াই ছিল, সবকিছু ইয়েস হয়ে কি যাবে, করলাম বোঝাতে পারলাম ব্যাপারটা? সবগুলো একসাথে ইয়েস হয়ে গেল। সুতরাং তোমরা যখন কাজ করবে, আমার মনে হয় দিস ইজ মাচ মোর, এটা আমি জেনারেলি ইউজ করি। npm init, দ্যাট ইজ ওকে, বাট প্রত্যেকবার এতবার এন্টার করা আমি নিজে পার্সোনালি করি না, তাই জন্য -y। ওকে, তাহলে একবারে কি হয়ে গেল? ইয়েস সবগুলোতে। নাও ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং, open it with any editor and you can change it from here also. That is the thing. Next thing তোমাদের, এটা তো ইনিট হলো, এরপর তোমাদের কি কাজ করতে হবে, কি কাজ লাগবে, আমার কি ইনস্টল করতে হবে, যার জন্য ব্যাকএন্ডের কাজ করতে গেলে, আই মিন সার্ভার, এক্সপ্রেস সার্ভারকে ইনস্টল করব কি করে, বা আর কোনো প্যাকেজকে? npm install express বা npm i এক্সপ্রেস installer i যে কোনো কিছু দিলেই হবে। আমিও বলবো প্যারালালি তোমরাও ট্রাই করতে পারো যদি নেট এখানে থাকে, আর যদি বানানো থাকে ওকে। npm i, তারপরে কি লিখবো? এক্সপ্রেস। ওকে, এক্সপ্রেস লিখলাম। শুধু এইটুকুনি লিখবো নাকি এর সাথে আর কিছু লিখবো? ভার্সনটা না দিলেও তো চলে। না, ভার্সন না দিলে। এবার দেখো, যখন আমরা কোনো প্যাকেজ ইনস্টল করব, there are two types of installation. One is called local installation, another is called global installation. তোমাদের কি এই ব্যাপার নিয়ে কিছু করলে বা আইডিয়া রয়েছে? What is local installation, what is global installation? হ্যাঁ স্যার।
তাহলে লোকাল ইনস্টলেশন করতে গেলে কি লিখতে হয়? কিছু লিখতে হয় না। আর লোকাল global করতে গেলে কিছু dash লাগে না, গ্লোবাল করতে গেলে জি লাগলেই হবে। -G এখানে dash জি, হ্যাঁ। এখানে লোকালে যখন যখন তোমরা ইনস্টল করবে, দেখো কারণ কি হচ্ছে, কিছু কিছু জিনিস ও ইউজার্স এর মধ্যে ডটের মধ্যে রেখে দেয়, তাই অ্যাকর্ডিং টু রেকমেন্ডেশন তোমরা যেটা বললে বাই ডিফল্ট ওটা নিয়ে নেয়, সেটা ঠিক আছে। তোমাদের বেটার হচ্ছে লিখে দেওয়া -সেভ। যদি এটা নাও লেখো তাহলেও যদি তুমি চালাও তাহলেও হবে, অথবা তোমরা লিখতে পারো -সেভ। এবার যে মোমেন্টে -সেভ লিখে দেওয়া মানে সেটা লোকালেই নেবে সব জিনিসপত্র, ওটা বাই ডিফল্ট নেয়। অ্যাকচুয়াল টেকনিক্যাল হচ্ছে মাইনাস এখানে, আর গ্লোবাল হলে -G। দ্যাট ইজ ঠিক, অসুবিধা নেই। এবার নেক্সট জিনিস দেখো, আমি যেটা কাজ করছি, আমি যেটা শেয়ার করেছি, কোথায় গেল ওকে, আমি যেটা শেয়ার করেছি, এবার দেখো আমি কিছু কোড শেয়ার করেছি, আমি বোঝাচ্ছি জিনিসটা, কারণ এত বড় কোড যদি আমি লিখতে যাই, এখন টাইপ করতে যাই, আমি সমস্ত কমেন্টিং এ রয়েছে, আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি জিনিসটা। এইটা শুধু একটা সামান্য জিনিস চালাতে গেলে আমার এত কোড লিখতে হচ্ছে, এবং প্রত্যেকটা মডিউলারিটি এমভিসি প্যাটার্ন করে আমার জিনিসপত্রগুলো বানানো রয়েছে। এবার বুঝতেই পারছো, এটা এখানে সবকটা টাইপ করে লিখে করতে গেলে আমার পুরো ক্লাস বেরিয়ে যাবে, এই জন্য আমি এটাকে তোমাদের সাথে শেয়ার করেছি। আমি আগে তোমাদের চালিয়ে ব্যাপারটাতে বোঝাই, তারপরে তোমরা ট্রাই করবে, বাট মডেলটা বুঝে গেলে কাজ করতে সুবিধা হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। নাও আমি আমি যে আর্কিটেকচারটা বানিয়েছি, ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস আর্কিটেকচার, কি ফলো করছি। Now forget about the React part. Till now, I am not adding any React part in this code, but same code will also work for the React. I will show you. Okay, today. আমি কি করেছি, আমি এখানে কি রেখেছি, পোস্টম্যান রেখেছি। তো পোস্টম্যান দিয়ে আমি কি করব, এপিআই কে কল করব। পোস্টম্যান দিয়ে আমি কি করব, আমি এপিআই কে কল করব। যখন আমি এপিআই কে কল করলাম, এপিআই এসে হিট করবে কোথায়, এন্ড পয়েন্টে, এখানে ইন্ডেক্স ফাইলে, ঠিক আছে। এবার ইন্ডেক্স ফাইল দেখবে এই এপিআই তে স্ল্যাশে কি ইউআরএল কি জিনিসটা লেখা আছে, তাহলে সেইটা রিসিভ করবে কে, সেটা রিসিভ করবে ইন্ডেক্স। সেটা দেখার পর ও কি করবে, এটাকে ফরওয়ার্ড করবে কার কাছে, কন্ট্রোলারের কাছে। এবার কি গল্পটা, কন্ট্রোলার কি করবে, আমি তোমাদের গতকালই বলেছি, ওই রিকোয়েস্ট মেসেজ প্যাকেটের মধ্যে সমস্ত ডেটাগুলো আসছে, সেই পুরো ডেটাটা কার কাছে চলে এলো, কন্ট্রোলারের কাছে। এবং এই যে পাসিং ব্যাপারটা যাচ্ছে, তার জন্য কিন্তু এখানে কাজ করছে রাউটার কাজ করছে এখানে। ওকে, রাউটার ম্যাপিং এর জন্য আমি এখন প্রথম অবস্থায় সিঙ্গেল ফাইলেই সব কাজ করেছি, জিনিসপত্রগুলো বড় বড় প্রজেক্টে রাউটার ম্যাপিং এর জন্য আলাদা ফাইল তৈরি করতে হয়। তার মানে ইউজার যে ডেটা, মানে যে টেকনিক্যালি যদি বলতে চাই, যে জেসন অবজেক্টটা দিয়েছিল, সেই জেসন অবজেক্টটা কার কাছে চলে এলো, জেসন অবজেক্টটা চলে এলো কন্ট্রোলারের কাছে। এবার কন্ট্রোলার কি করবে, জেসন অবজেক্ট তো পেল, কন্ট্রোলার এবার কি করবে, মডেল যে রয়েছে, আমরা একটা মডেল বানাবো, মডেল ক্লাস বানাবো, কালকে যেটা ডিসকাস করছিলাম, এই মডেল ক্লাসের অবজেক্ট বানাবে কন্ট্রোলার।
মডেল ক্লাসের অবজেক্ট বানাবে কন্ট্রোলার, আর যেটা রিকোয়েস্টের মধ্যে যেটা জেসন ছিল সেই জেসন থেকে ডেটাগুলো নিয়ে কার মধ্যে স্টোর করবে, মডেলের মধ্যে স্টোর করবে। তার মানে ভালো করে ভেবে দেখো, পোস্টম্যান থেকে আমাদের জেসন অবজেক্ট পাস হচ্ছে, কনসেপ্ট আগে বোঝো তারপরে সিনট্যাক্স। পোস্টম্যান থেকে আমাদের জেসন অবজেক্ট পাস হচ্ছে এপিআই এর থ্রু, তার মানে জেসন অবজেক্টটা থাকছে রিকোয়েস্ট মেসেজ প্যাকেটের মধ্যে, সেটা এবং সেটা এপিআই এর থ্রু দিয়ে যখন হিট করছে, আমি ফাইলটার নাম ইন্ডেক্স দিয়েছি বিকজ এনি প্রজেক্টে ইন্ডেক্স থেকে কাজ করতে শুরু করে। ওখানে ইন্ডেক্স ফাইলে আমার কিছু এপিআই হ্যান্ডলিং এর কোড লেখা থাকবে। ও যে মোমেন্টে এই দুটো ম্যাচ করবে এখানে যেটাকে দিয়েছি সেইটার সাথে এটা যদি ম্যাচ করে, সঙ্গে সঙ্গে ও রিডাইরেক্ট করবে কাকে, কন্ট্রোলারকে। কন্ট্রোলারের ভেতর আমার কোড লেখা থাকবে। এবার কন্ট্রোলার মানে মেথড লেখা থাকবে, মানে ফাংশন লেখা থাকবে। ও কি করবে, এই পুরো যেটা মেসেজ আসছে সেই পুরো জিনিসটাকে পাস করে দেবে কার কাছে, কন্ট্রোলারের কাছে। এবার এই কন্ট্রোলার তার মানে পেয়ে গেল ইউজার থেকে বা ইউআই থেকে যে জেসন অবজেক্টটা আসছে সেই জেসন অবজেক্টটা কন্ট্রোলারের ফাংশনের মধ্যে পাস হয়ে গেল। এরপর কন্ট্রোলার কি করবে, যেটা মডেল বানানো রয়েছে, কারণ এই মডেলটা তোমার লিঙ্ক হবে কার সাথে, মডেলটা তোমার লিঙ্ক থাকবে ডাটাবেসের মানে মঙ্গোডিবির সাথে। দিস উইল বি লিঙ্কড উইথ ইয়োর মঙ্গোডিবি, মানে মঙ্গোডিবিতে তোমার ডকুমেন্টের স্ট্রাকচার যেটা হবে দ্যাট উইল বি ইয়োর মডেল। ব্যাপারটা বোঝো, মঙ্গোডিবির ভেতর ডকুমেন্টে তুমি ধরো 10টা ফিচার্স রাখবে, তাহলে তোমার মডেলের ভেতরও 10টা কি রাখতে হবে বা 10টা ভেরিয়েবল রাখতে হবে। এবং যেটা ইউজার থেকে যে জেসন অবজেক্টটা এলো সেই জেসন থেকে ভ্যালুগুলো এক্সট্রাক্ট করে কার মধ্যে স্টোর করবে, এই মডেলের ভেতরে স্টোর করে দেবে। এবার যখন এই মডেলটা ক্রিয়েট হয়ে গেল, তারপরে এই মডেলটা আমরা ইনসার্ট করব মঙ্গোডিবি ডেটাবেসে। এই স্ট্রাকচারটা বুঝতে পারলে কিনা আমাকে বলো, কারণ মডেলটার ভেতরে যা রাখবো দ্যাট ইজ নাথিং বাট আমার মঙ্গোডিবির যে মডেলটা মানে ডকুমেন্ট হবে তার ভেতরে যা ভেরিয়েবল। যদি অন্য ভাষায় বলি, আমার এইচটিএমএল পেজে, রেজিস্ট্রেশন পেজে বা যে কোনো ইনপুট পেজে যতগুলো ফিল্ড হবে সবকটা ফিল্ড আমার কার মধ্যে থাকবে, সবকটা ফিল্ড থাকবে হচ্ছে আমার মডেলের মধ্যে। নয়তো আমি ভ্যালুগুলো স্টোর করতে পারবো না এবং ওই ডেটাগুলোই আমাকে রাখতে হবে হচ্ছে মঙ্গোডিবি ডেটাবেসে। এইবার এই জায়গাটা বলো, যার মনে আর্কিটেকচার না বুঝলে কোড করতে পারবে না। দিস ইজ নট আ সিম্পল নর্মাল থিং। এরপরে আমি শুধু দেখাবো পোস্টম্যানের জায়গায় রিঅ্যাক্টটা সাবস্টিটিউট হবে, বাকি এই পুরো পার্টটা সেম হবে। কনসেপচুয়ালি কোনো কোশ্চেন, বিকজ মেজরিটি লোকজন যে জায়গাটা প্রবলেমটা ফেস করে, এরর এলে বুঝতে পারে না মডেল এরর খাচ্ছে নাকি আমার নোড.জেএস এর করে হচ্ছে নাকি আমার এপিআই তে হচ্ছে। প্রথম তোমাদের আইডেন্টিফাই করতে হবে এরর দেখে আমার এররটা মারছে কোন জায়গায়, তবেই আমরা কিন্তু কাজটা করতে পারবো। বলো, এইখানে স্ট্রাকচারে এনি কোশ্চেন এনিথিং এই ব্যাপার আমরা কিন্তু এই মডেলটা ফলো করব, বিকজ এনিথিং কারুর মনে কিছু কোশ্চেন। এই হ্যাঁ, যে বলো। নাকি করে নে। না, এবার দেখো, এবার মঙ্গোডিবিতে ডকুমেন্টে তুমি ধরো রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছো, তাহলে তো সবার রেসপেক্টে একই থাকবে, ওটা থিওরিটিক্যাল আমি বললাম ডকুমেন্টে। কিন্তু আমরা যখন ধরে রাখো ইউজার রেজিস্ট্রেশন বা কাস্টমার রেজিস্ট্রেশন বা স্টুডেন্ট রেজিস্ট্রেশন, তাহলে সেই রেজিস্ট্রেশন ফর্মে তো ফিল্ড গুলো ফিক্স কি হবে প্রজেক্টের রেসপেক্টে। চিন্তা করো, থিওরিটিক্যালি আমি চেঞ্জ ডেফিনেটলি করতে পারি,
বাট আমরা যখন প্রজেক্টের রেসপেক্টে ভাববো, আমাদের তো সেম রেজিস্ট্রেশন পেজই সবাই ইউজ করবে, তাহলে কিন্তু ডকুমেন্টে ইনফরমেশন যেগুলো স্টোর হবে সেগুলো কিন্তু সেমই হবে। হ্যাঁ, তুমি এবার বলতে পারো কি সেখানে কিছু যদি আমার রেজিস্ট্রেশন পেজে ডায়নামিক কিছু থাকে, কিন্তু জেনারেলি আমরা রেজিস্ট্রেশন পেজ বা কোথাও কিছু ডায়নামিক রাখি না, আমরা সেগুলো এনে করে রাখি, অথবা এনে মানে নট অ্যাভেলেবেল করে রাখি, বা ব্ল্যাঙ্ক দিয়ে রেখে দিই। এটাই হচ্ছে ব্যাপার, আমি বলতে চাইছি গল্পটা। হুম, ঠিক। হ্যাঁ, রাখতে হবে। অনেক সময় একটা অপশন থাকে, যদি সেম দিয়ে দেয় তাহলে কি ওই ডেটাটাই ও কপি করে ওখানে রেখে দেয়। বা কারণ কি, যদি কারো দুটো, তুমি একটা জিনিস ভাবো, যদি কেউ দুটো জিনিস দেয় সেটা তো আমাকে সেভ তো করতে হবে, তার প্রভিশনটা রেখে দিচ্ছি। কেউ যদি না দেয় তার জন্য আমি রাখবো না, আমার ওই জায়গাটা ওই ভ্যালুটাতে কোনো ভ্যালু স্টোর হচ্ছে না, মানে ওই ভেরিয়েবলটাতে। বাট কেউ যদি দেয়, ধরো পার্মানেন্ট অ্যাড্রেস আর লোকাল কারেন্ট অ্যাড্রেস, তাহলে তো আমাকে রাখতেই হবে দুটো অ্যাড্রেসের জন্য ফিল্ড বানিয়ে, তবে তো আমি স্টোর করতে পারবো ডেটাটা। হুম, অবজেক্ট না তো, অবজেক্টের ভেতরে একটা ভেরিয়েবল, ঠিক আছে। আমি যদি ওখানে এনে একটা স্ট্রিং রেখে দিই, তাহলে ওর ভেতরে এনে থাকবে, আর যে সমস্ত প্যারামিটার গুলো ফিল করবে তার রেসপেক্টে অবজেক্ট থাকবে। মানে আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি, বা যতটুকু আমি বুঝতে চাইছি, ধরে রাখো আমার একটা অবজেক্ট তৈরি হচ্ছে, এই অবজেক্টে আমার আছে হচ্ছে হোম অ্যাড্রেস, আর আছে হচ্ছে ধরো হোম অ্যাড্রেস, আর আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস। এবার ব্যাপারটা ভাবো, থিওরিটিক্যালি যদি একটা কেস হতে পারে কি, একজন লোক দুটোতেই ইনপুট করলো, তাহলে আমার এখানে কি স্টোর হবে, দুটো অবজেক্ট, বোঝা গেল। এবার একজন লোক হোম অ্যাড্রেসটা করলো, কারেন্ট অ্যাড্রেসে কিছু দিল না, তাহলে হোম অ্যাড্রেসে অবজেক্ট হলো, কারেন্ট অ্যাড্রেসে আমি এখানে লিখে দেবো এনএ নট অ্যাভেলেবেল। এগুলো আমাকে নোড জেএসএফ কোডিং এ চেকিং করে করতে হবে কন্ট্রোলারের মধ্যে, এগুলো বাই ডিফল্ট হবে না। কি বললাম বুঝতে পারছো? এই জিনিসটা আমরা তার মানে আমরা স্কিমার এ থেকে আলাদা করতে পারি। স্কিমারে তো নয়, আমি তো স্কিমাতে লিখবো হচ্ছে কারেন্ট অ্যাড্রেস বা এনে এইভাবে, কারণ এটা যদি আমি অবজেক্ট তৈরি করে রাখি স্কিমাতে, হ্যাঁ, তাহলে আমি এখানে লিখে দেবো ডাইরেক্ট একটা ফিল্ড দিয়ে, সরি, স্কিমার এখানে আমি লিখে দিতে পারবো, সেটা হচ্ছে স্কিমা কিভাবে বানাচ্ছি, সেখানে আমি একটা স্ট্যাটাস রেখে দিতে পারি, সেই স্ট্যাটাসটাতে ইয়েস নো সেই হিসেবে আমি এখানে ফিল্ডে দিতে পারি ভ্যালুটা, সেটা স্কিমার উপরে দিতে হবে, স্কিমার আচ্ছা। উপরে ভেতরে দিতে হবে, স্কিমার থেকে আলাদা আমি করতে পারবো না, স্কিমার থেকে আলাদা করতে পারবো না জিনিসটা, ভেতরে আমাকে দিতে হবে। অবজেক্ট হলে অবজেক্ট থাকবে, কিন্তু ওখানে ডেটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা স্কিমা, এই এবার আমি তোমাদের কোডটা একটু বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আগে আমি প্রথম রান করাচ্ছি। আরেকটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করে দিই, ডিবি কানেক্ট, ওকে, আমার এটা ব্যাকএন্ড হলো, এটাও আমি শেয়ার করে দিয়েছি ব্যাকএন্ডে। ওকে, দেখো ফার্স্ট গল্প, সরি ভিএস কোড দিয়ে খুলে নি, ইজি হবে। File, open folder, this is month, September, month code, GMIT, this is okay. It's better to select GMIT code node. দেখো, first try to understand index.js, okay, index.js, আর
I hope all of you know what is the meaning of require to import. I already imported Express server. Next thing, where app express, that means I am creating the object of all things. I am coming here, মানে তোমরা যদি এটা খোলো দেখো যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধে না হয়। এরপর জেসন অবজেক্টে পোস্টে ডেটা পাঠালে আমার কি লাগবে, বডি পার্সার, নয়তো ওটাকে হ্যান্ডেল করতে পারে না। এই বডি পার্সারকে বলা হয় মিডলওয়্যার। আমি সেইটা আগে স্ট্রাকচারটা বোঝো, তারপর আমি আসছি কাজ করতে। নেক্সট, এবার আমি যখন ডেটাবেসে ডেটাটা স্টোর করব, তার জন্য আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে ডেটাবেস কানেকশন করবার জন্য কোড। এবার এটা হচ্ছে মডিউলার কোডিং, দ্যাট ইজ বেটার। আমি ওই জন্য সব জায়গায় এটা চলে। ডেটাবেস কানেক্ট করবার জন্য আমি একটা আলাদা জেএস ফাইল বানিয়ে রেখেছি। একটু যদি লক্ষ্য করে দেখো যে কি জিনিসটা দেখাচ্ছে, আমি দেখে নিই ডেটাবেসে আমি একটা নতুন তৈরি করে নিই, ক্রিয়েট ডেটাবেস। ডেটাবেস কি লিখবো, ধরো জিএমআইটি, আমি লিখলাম রিয়াক্ট আছে না, রিয়াক্ট নেই, REACT, জিএমআইটি রিয়াক্ট, ওকে করে দিলাম জিএমআইটি রিয়াক্ট। আমি যখন ডেটাবেসে কানেক্ট করব আমাকে কি করতে হবে, মঙ্গোডিবি লোকাল হোস্ট 27, আমি এখানে দিয়ে দিলাম জিএমআইটি রিয়াক্ট দিয়ে দিলাম। এবার পরের গল্পটা, আমাকে এখানে একটা জিনিস করতে হবে ডাটাবেস কানেকশন করতে গেলে। কালকে তোমাদের বলেছিলাম, যখন আমি মঙ্গোডিবি থেকে ডেটাবেস কমিউনিকেট করব তার জন্য আমাদের একটা টুল প্যাকেজ লাগবে, যেটাকে অ্যাকচুয়াল বলে অবজেক্ট ডকুমেন্ট ম্যাপার। কথাটা বলবার মানে কি, মানে মঙ্গোডিবির মধ্যে আমি তৈরি করব অবজেক্ট, আর মঙ্গুস কি করবে, সেই অবজেক্টটা নেবে, নিয়ে ডকুমেন্টে কনভার্ট করে এই মঙ্গোডিবির মধ্যে স্টোর করবে, বা সেখান থেকে রিট্রিভে বা আপডেট করবে। পুরো কাজটা হ্যান্ডেল করবে কার সাহায্যে, সেটাকে বলে মঙ্গুস, MONGOOS, মঙ্গুস, এটাকে বলে মঙ্গুস। ব্যাপারটা হচ্ছে কি, আমরা কোডটা লিখছি কার মধ্যে, আমরা কোডটা লিখছি নোড.js এর মধ্যে। আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের জেসন অবজেক্ট তৈরি করেছি, ঠিক আছে, বাট এই জেসন অবজেক্টটাকে ডকুমেন্টে কনভার্ট করতে হবে। মানে জেসন অবজেক্ট সেম ফরম্যাটে বা সেম কি বলবো ইউআরএল এনকোডিং না, সেম ডেটাটা ও ডাইরেক্টলি ডাটাবেসের মধ্যে স্টোর করতে পারে না। ওই জন্য মঙ্গুস আমাদের হেল্প করবে, আমাদের অবজেক্টটাকে মঙ্গোডিবির আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটে কনভার্ট করে ও স্টোর করে দেবে ডেটাটা। সোজা কথায় বলতে গেলে, ডাটা যখন আমরা রিট্রিভ করব, ও মঙ্গুস কি করবে, মঙ্গোডিবি থেকে ডেটাগুলো তৈরি করে জাভাস্ক্রিপ্টের আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটে ও ডিসপ্লে করে দেবে বা রিটার্ন করবে। মানে মঙ্গুসটা কি করবে, যখন আমরা জাভাস্ক্রিপ্টেও আমরা তৈরি করছি জেসন অবজেক্ট, মঙ্গোডিবির ভেতরেও থাকছে হচ্ছে আমাদের জেসন অবজেক্টের মতো জেসন অবজেক্টের ফরম্যাট, বাট দুটো কিন্তু সেম জিনিস নয়, দুটোর মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। এই জন্য মঙ্গুস কি করবে, অবজেক্টটাকে নেবে, মানে অবজেক্টের ভেতরে তো অনেকগুলো ভ্যালু আছে, আমি জানি তোমরা হয়তো সিরিয়ালাইজেশন বা ডিসিরিয়ালাইজেশন ওগুলো সম্বন্ধে আইডিয়া নেই। যখন আমরা কোনো একটা নেটওয়ার্কে দিয়ে ডেটা পাঠাই, সেখানে সিরিয়ালাইজেশন ব্যাপার আছে, ডিসিরিয়ালাইজেশন ব্যাপার, অনেক ভেতরের নেটওয়ার্ক প্রোটোকলের মধ্যে ব্যাপার আছে। কারণ রিয়েল লাইফে কি হয়, তোমার সার্ভার আছে একটা মেশিন, তোমার ডেটাবেস আছে আরেকটা মেশিন, সেটা এনি নেটওয়ার্কে থাকতে পারে, সেম মেশিন নয়। তখন যখন একটা অবজেক্টকে পাস করাতে হয়, তখন অনেক কিছু ফিচার্স আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়, তার জন্য ম্যানুয়ালি আমাদের কোড লিখতে হয়। বাট এখানে আমাদের কোনো কোড লিখতে হবে না, ওই পুরো কাজটা হ্যান্ডেল করবে মঙ্গুস, যাতে আমাদের জেসন অবজেক্টে যে ডেটাটা রয়েছে সেটা যদি নেটওয়ার্কের থ্রু দিয়ে পাস হয়ে মঙ্গোডিবি সার্ভারে গিয়ে স্টোর হয়, ডাটাটা প্রপার ফরম্যাটে স্টোর হবে। যদি মঙ্গোডিবি থেকে ডাটাটা উঠে আসে
প্রপার ফরম্যাটে আমাদের কাছে এসে পৌঁছবে। সেই পুরো কাজটা হ্যান্ডেল করে মঙ্গুস। স্যার এবার তার এই মানে যে স্যার তার মানে বলো। মঙ্গুসটা অনেকটা ওই ব্যাবেল বা কম্পাইলারের মতো কাজ করে, তাই তো? কম্পাইলার নয়, এটা তোমাদের হাইবারনেট সম্বন্ধে কিছু তো আইডিয়া নেই। এটা অবজেক্ট ম্যাপিং, মানে ডাটাবেসের সাথে আমাদের ল্যাঙ্গুয়েজের জিনিসটা, ওটা কম্পাইলারের কাজ করছে, এখানে না ম্যাপিং এর কাজটা করে। সোজা কথা বলছি, ডট নেটে এটাকে বলে লিন কিউ, জাভাতে এটাকে বলে হাইবারনেট জেপিএ, মঙ্গোডিবি বা নোড জেএস এর এখানে এটাকে বলে মঙ্গুস। কনসেপ্ট সেম, শুধু সিনট্যাক্স আলাদা আর মানে একটু চেঞ্জ আছে জিনিসটা সব জায়গায়। মানে আমি অবজেক্ট তৈরি করব, অবজেক্টটা এখানে আমি মঙ্গোডিবি করছি, তাই জন্য যদি তোমরা জাভাতে করো হাইবারনেটে, আমি একটা জাভা ক্লাসের অবজেক্ট বানাবো, আমি ওটাকে হাইবারনেটকে দিয়ে দেবো, হাইবারনেট ওটা রেকর্ডে কনভার্ট করে এসকিউএল কোয়ারি করে ডাইরেক্ট ইনসার্ট করবে। হাইবারনেটে করলে, জাভাতে করলে, লিন কিউতে করলেও তাই। এখানে তো অবজেক্ট টু অবজেক্ট হচ্ছে, ওখানে তো অবজেক্ট টু রেকর্ডে কনভার্ট হচ্ছে না। এই সমস্ত কাজগুলো এই কি বলবো মিডল ওয়্যার এই জিনিসপত্রগুলোকে বলছে, মানে কনভার্সনের কাজের কাজটা করছে। ওই জন্য কালকে যখন মিডল ওয়্যার বলছিলাম, আমি বললাম মিডল ওয়্যারটা টার্মটা ইউজ না করা। মিডল ওয়্যার মেনলি এই কনভার্সনের কাজগুলোর জন্য বলা হয় মিডল ওয়্যার, যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ করে দিচ্ছে। তাই জন্য সার্ভার টার্মটা আমি ইউজ করতে বললাম। এটা কি স্যার ওআরএম এর মতোই? হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওআরএম এর মতো, কিন্তু টেকনিক্যাল টার্ম বলে অবজেক্ট ডকুমেন্ট ম্যাপার। এইখানে মঙ্গুসকে বলে টেকনিক্যাল টার্ম, মঙ্গুস ইজ অ্যান অবজেক্ট ডকুমেন্ট ম্যাপার। ডকুমেন্টটা মানে মঙ্গোডিবিতে ডকুমেন্ট বলি, এটা এখানে অবজেক্ট আছে, ম্যাপ করছে কার সাথে কার জিনিসটা। এবার এখানে আমি প্রথম তোমাদের এররটা দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। আমার এটা কার মধ্যে আমি ঢুকে আছি, ব্যাক এন্ডে ঢুকে আছি। আমি ব্যাক এন্ডে, আমি এই প্রথম এটাকে রান করাচ্ছি। আমি এরর তোমাদের প্রথম দেখাতে চাইছি। সরি, আমার সামনে কি লিখতে হবে এখানে চালাতে গেলে, নোড, ওকে, ডকুমেন্ট। দেখো এটা চালালেই ও একটা এরর মারবে, মেরে দিয়েছে। এররটা মারলো কেন? যখনই এরর পেলো এখানে আমি কিছু জিনিসটা বুঝতে পারলাম না। কি ব্যাপারটা, এই লাইনটা দেখে আমি বুঝলাম না। প্রথম লাইনে যখনই এরর পাবে কি পাবো? মঙ্গুসটা নেই স্যার, মঙ্গুসটা নেই, কারেক্ট। তার মানে আমাকে প্রথম কাজ কি করতে হবে? মঙ্গুসটা ইনস্টল করতে হবে। npm i mongoose, কারেক্ট, ভেরি গুড। মঙ্গুস নেই, তোমরা নিজেরাই npm i mongoose ওকে হলো। আমি এবার এই জিনিসটাকেই রান করাচ্ছি। এই জিনিসটা যদি আমি রান করাই, দেখো আমাকে এখানে কি দেখালো, Node.js to MongoDB কানেকশন এস্টাবলিশ। ওয়াই? আমি তার মানে এইটা আলাদা করে নিতে আমি বুঝে গেলাম কি, যে আমার ডেটাবেসে কানেক্ট হচ্ছে। এবার কিভাবে কানেক্ট হচ্ছে? MongoDB লোকাল হোস্ট, আমি যখনই তোমাদের দেখালাম কোন পোর্ট নাম্বারে কাজ করে, সেটা আমি তোমাদের বলে দিয়েছি 27017, এটা হচ্ছে ডেটাবেসের নাম। ঠিক আছে, যখন তোমরা অ্যাটলাসে চেঞ্জ করবে, শুধু এই জায়গাটাকে কমেন্ট করে ওই অ্যাটলাসের স্ট্রিংটা দিয়ে দেবে, আর পুরো প্রজেক্টের কোথাও কিছু চেঞ্জ করতে হবে না। অ্যাটলাসে করতে গেলে শুধু এই লাইনের জায়গাটাকে কমেন্ট করে, মানে আরো যদি স্পেসিফিক্যালি বলতে চাই, এই জায়গাটুকু চেঞ্জ করতে হবে, আর পুরো প্রজেক্ট রিয়াক্ট বলো নোড বলো কোথাও কিছু চেঞ্জ করতে হবে না, সেম কোড রান করবে। তাই জন্য আমি প্রথম নর্মালি এখানে বলি। এবার দেখো mongoose.connect ইউআরএল এ পেয়ে যাবে। এগুলো কেন দিয়েছি? এগুলো হচ্ছে কি, এক একটা ভার্সনে না দিলে ওয়ার্নিং আসবে, সেই ওয়ার্নিং গুলো ওভারকাম করবার জন্য ভার্সন টু ভার্সন দিয়েছি, যে হ্যাঁ নতুন ভার্সনে এগুলো অ্যাড করো, তাই জন্যই দেওয়া, এছাড়া আর কোনো নয়। নেক্সট যে জিনিসটা কথা বলছি, আমি এখানে যেটা ইউজ করেছি সেটা স্যার ওই হচ্ছে, টপোলজিটা কি? কোনটা কোন ধরনের প্রোটোকল ফলো করবে, কোন ধরনের প্রোটোকল করছে এখানে, এইটাকে তুমি দিও না,
না দিয়ে তোমরা চালিয়ে দেখো, এটা যে মোমেন্টে না দেবে, এইটা যদি তোমরা না দাও, দেখো আমি কন্ট্রোল সি করলাম, এগুলো একটু করে দেখলেই বুঝতে পারবে। এখানে ওই ওটা দিয়ে করলে তখন বুঝতে পারবে নোট জেএস এর এখানে কিছু এরর এখন দিচ্ছে না, হাটিয়ে দিলে, কিন্তু আগে দিত ওয়ার্নিং দিত জিনিসটাতে, হয়তো চেঞ্জ করে দিয়েছে ভার্সন টু ভার্সন। এখন তাহলে আমি সরিয়েই দিচ্ছি, তারপরে হলে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। শুধু আমাদের লাগে হচ্ছে ইউআরএল কানেকশনটা লাগে জিনিসটা। ওকে স্যার। ওকে, কারণ ভার্সন টু ভার্সন এগুলো ঝামেলা করে। এরপরে আমি যে কাজটা করেছি, এখানে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে প্রমিস ইউজ করেছি। প্রমিস কথাটা বলবার মানে কি জাভাস্ক্রিপ্টে, দেখো প্রমিস মানে কি, নয় প্রমিসটা রাখবে, নয় প্রমিসটা ব্রেক করবে। এখানে প্রমিসটা রাখা মানে হচ্ছে যদি কাজটা কমপ্লিট হয় তাহলে ডাইরেক্টলি ও কল করবে কাকে, দেন। যদি কাজটা কমপ্লিট না হয় প্রমিস ব্রেক করা মানে কাজ যেটা করতে বলেছি সেটা হলো না। প্রমিস ব্রেক করা মানে কাজ যেটা করতে বলেছি সেটা হলো না। সেটা যদি না হয় তাহলে কার মধ্যে চলে আসবে, ক্যাচের মধ্যে চলে আসবে। তার মানে আমি এই কথাটা বোঝাতে চাইছি, এখানে আমি কথাটা এটাই বোঝাতে চাইছি, আমি যখন ডাটাবেস কানেকশন করতে চাইলাম, তখন আমি কি দিলাম, এখান থেকে দেন দিলাম। দেন দেওয়ার পর মানে যদি সাকসেস হয় তাহলে কি দেখাবে, নোড.জেএস এন্ড মঙ্গোডিবি কানেকশন এস্টাবলিশ। আর যদি না হয় তাহলে আমি এররটাকে প্রিন্ট করিয়েছি, করে প্রসেস ডট এক্সিট করে টোটাল টার্মিনেট করে দিয়েছি। আমার ডাটাবেস কানেকশন না হলে তো আর কোনো কাজই হবে না, তাই আমি এখান থেকে টোটাল এক্সিট মেরে দিয়েছি এখানে। সেটা হচ্ছে তোমাদের কোডিং এর লাগবে কি লাগবে না। স্টেপ 3 আমি কি করেছি, স্টেপ 3 তে আমি যেহেতু এটা টোটালি সেপারেট করেছি, আর কি এটা আমার অন্য জাভাস্ক্রিপ্ট ফাইলে দরকার, তার জন্য আমি এটাকে এক্সপোর্ট করেছি যাতে অন্য জাভাস্ক্রিপ্ট ফাইলে আমি এটাকে ইম্পোর্ট করতে পারি। ওকে, সুতরাং এই জন্য আমি আলাদাভাবে তৈরি করে নিয়েছি। এবার দেখাচ্ছি কোথায় তোমরা এক্সপোর্ট করেছো। মডিউল এক্সপোর্ট করা একটা তৈরি করলাম আমি এখানে, এটা কিন্তু আলটিমেট একটা মডিউল বানালাম, সেই মডিউলটাকে আমি এক্সপোর্ট করলাম যাতে অন্য জেএস ফাইলে আমি এই ডাটাবেস কানেকশনটা ইউজ করতে পারি। হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে, অন্য জেএসে আমরা এই যে এক্সপোর্ট মডিউল বিকজ উই নিড ইট ইন আদার জেএস ফাইল, অন্য ফাইলে আমি রিকোয়ার করে ইম্পোর্ট করে নেবো, নিয়ে আমি কাজ করব। বোঝা গেল, তার মানে আমার ডাটাবেস কানেকশন কমপ্লিট হলো। এবার এসো হচ্ছে ইন্ডেক্সে। ইন্ডেক্সের মধ্যে গল্পটা কি দাঁড়াচ্ছে, ইন্ডেক্সের মধ্যে জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, ইন্ডেক্সের মধ্যে ব্যাপার যে এক্সপ্রেস প্রথম আমি করলাম, তারপরে আমার যেহেতু যে পোস্ট মেথডে জেসন অবজেক্ট এলে সেটাকে হ্যান্ডেল করবার জন্য আমার দরকার হচ্ছে বডি পার্পাস। আচ্ছা, এরপরে দেখো আমি আলটিমেট কাজটা কি করলাম, মেন এই দেখো রিকোয়ার মানে অন্য ফাইলে ছিল আমি সেটাকে নিয়ে নিলাম ডাটাবেস কানেকশন। এই যে মোমেন্টে আমি এটাকে রিকোয়ার দেব, তার মানে ভাবো এটা কিন্তু এক্সিকিউশন হয়ে গেল, এটা এক্সিকিউট হয়ে গেল। আমি ইন্ডেক্স ফাইল যখন আমি রান করব, যেহেতু 19 নাম্বার লাইনে আমি লিখে রেখেছি রিকোয়ার্ড ডিবি কানেক্ট প্রমিস, তার মানে গল্পটা কি হয়ে যাবে, ডিবি কানেক্ট প্রমিসের মধ্যে যে কোডটা লেখা আছে সেটাই এক্সিকিউট হয়ে যাবে। আমি করে দেখাচ্ছি, কোনো চিন্তা নেই। এরপরে আমি কি কাজ করলাম, আমি এইটাকে উড়িয়ে দিই, দিয়ে আমি আপডেট দিয়ে দিচ্ছি এপিআই। ওটা ছিল পুরনো ভার্সনে, এটা হচ্ছে নতুন ভার্সনে। আমি কি করলাম, আমি এখানে এমপ্লয়ি এপিআই প্রমিস করেছি। তোমরা বলবে এই এমপ্লয়ি এপিআই প্রমিস কি, কন্ট্রোলারের মধ্যে এই এমপ্লয়ি এপিআই, এটাকে হাঁটাই। আমি কি বলবো, এটা আমি কি করেছি, এমপ্লয়ি এপিআই প্রমিস আমার বানানো আছে কন্ট্রোলার্স এর মধ্যে, সেটাকে আমি ইম্পোর্ট করেছি। এবার ভালো করে ভেবে দেখো, অ্যাপ ডট ইউজ করেছি, করে আমি স্ল্যাশ এমপ্লয়ি দিয়েছি, মানে কি যখনই এই স্ল্যাশ ইএমপি দেখাচ্ছি, এই দেখো স্ল্যাশ ইএমপি, এই যে স্ল্যাশ ইএমপি যখনই আসবে, স্ল্যাশ ইএমপি যখনই এলো, সঙ্গে সঙ্গে ও কি করবে, ও কাকে কল করবে, ও কল করবে এমপ্লয়ি এপিআই কে, ঠিক আছে, যেটা লেখা অন্য ফাইলে স্ট্রাকচারে।
এই এমপ্লয়ি এপিআই যে মোমেন্টে হবে, এই এমপ্লয়ি এপিআই 22 নম্বর লাইনেও এমপ্লয়ি এপিআই এখানে, তাহলে এমপ্লয়ি এপিআই এই নামটা তুমি যে কোনো নাম দিতে পারো, আমি দিয়েছি আমার নিজের বোঝবার সুবিধার্থে। ও কোন ফাইলকে রেফার করছে? এমপ্লয়ি এপিআই প্রমিস ডট জেএস ফাইলকে রেফার করছে। তার মানে ও কোথায় চলে যাবে? ও চলে যাবে এমপ্লয়ি এপিআই প্রমিস ফাইলে চলে গেল। এবার এমপ্লয়ি এপিআই প্রমিস ফাইলের মধ্যে এই ফাইলে ঢুকে গেল। কেন ঢুকে গেল? কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এটাই, যেহেতু ইন্ডেক্স ফাইলে আমি এপিআই কে রিসিভ করবার জন্য আমি এই ইউআরএল এটা দিয়ে রেখেছি, ইউআরআই এ /emp, যে মোমেন্টে /emp পাবে ও কোথায় যাবে? এমপ্লয়ি এপিআই এ যাবে। এমপ্লয়ি এপিআই এ গিয়ে ও কি পাবে? রিকোয়ার পে আমি কার সাথে লিংক করে রেখেছি? এমপ্লয়ি এপিআই প্রমিসে পাবে। সঙ্গে সঙ্গে ও জাম্প করে কোথায় চলে যাবে? এমপ্লয়ি এপিআই প্রমিসে চলে গেল। এবার এমপ্লয়ি এপিআই প্রমিসে গিয়ে গল্পটা কি হলো? আমার এখানে স্ল্যাশ রেজিস্টার করা আছে, কারণ এমপ্লয়ি এপিআই এর মধ্যে যেমনি ধরো ভিউ অল থাকবে, ঠিক আছে, সার্চ থাকবে, ডিফারেন্ট জিনিসপত্র থাকবে। তাহলে ও বুঝবে কি করে? মানে আমার এখানে ইউআরএল এ কি জিনিসটা দিতে হবে বোঝো। আমার যদি থাকে /emp/register, তাহলে কি হবে? আমার এইখানে ইন্ডেক্স ফাইল কি দেখলো? /emp আছে, সঙ্গে সঙ্গে ও রিডাইরেক্ট করে দিল কার কাছে? কন্ট্রোলারের কাছে। এবার কন্ট্রোলার কি দেখবে? কোন মেথডে ডেটাটা এসছে, পোস্ট মেথডে এসছে না গেট মেথডে এসছে। তাই জন্য এখানে লেখা আছে পোস্ট মেথড, আর যদি ভ্যালু ফেচ করবার জন্য গেট, পুট ডিলিটও আছে, আমি পরে ডিসকাস করব। গেট মেথডে যদি পোস্ট মেথডে আসে, তাহলে এই স্ল্যাশের পর কি লেখা আছে? /register, এই রেজিস্টারের সাথে এই রেজিস্টারটা ম্যাচ করলো। যেহেতু এইটা রেজিস্টার ম্যাচ করলো, তবেই এখানকার ফাংশনটা এক্সিকিউট হওয়া স্টার্ট করলো। যদি এই রেজিস্টারটা ম্যাচ না করতো, তাহলে 404 মেরে দিত যে পাওয়া যাচ্ছে না বা নট ফাউন্ড। যদি কোনো সাপোজ আমি লিখলাম কি, আমি লিখলাম /emp/view all, তার মানে গল্পটা কি হবে? ইন্ডেক্স ফাইল কি পেলো? এটা যেমনি ধরো অ্যাডমিন, তোমার থাকবে কি /admin/ কি কাজ করতে চাইছে, /student/ কি কাজ করতে চাইছে, /teacher কি কাজ, তারপরে কি অপারেশন করতে চাইছে। ওকে, তার মানে কি সেই অনুযায়ী করসপন্ডিং কম্পাইলার কন্ট্রোলারে ওখানে যাবে। এবার দেখো /emp/viewall, এবং এইটা কখন কল হবে? যদি পোস্ট মেথডে ডাটা আসে। এটা কখন কল হবে? যদি গেট মেথডে ডাটাটা আসে। তাহলে কি হবে? দেখো ম্যাচ করবে কার সাথে? দেখো /viewall, তখনই এই ফাংশনটা এক্সিকিউট হবে। এই পর্যন্ত কনসেপচুয়ালি এর ভেতরে সিনট্যাক্স বুঝবো, কিন্তু মেইন জায়গা হচ্ছে আমি তোমাদের যেটা বলতে চাইছি, এই যে জায়গাটা আমি বললাম। আর একটা জায়গা যেটা আমি করলাম সেটা হচ্ছে কি, এই যে এই তিনটে জায়গা, ডাটাবেস কানেকশন আর কি করে রাউটিং। কারণ আমাদের index.js টা হচ্ছে অনলি ল্যান্ডিং পেজ। ভাবো এইভাবে, ধরো রিসেপশন, আমরা গেছি কোনো অফিসে, সেখানে আমাদের রিসেপশনিস্ট থাকবে। রিসেপশনিস্টকে তুমি বলবে তোমার এটা লাগবে, রিসেপশনিস্ট তারপরে বলবে ওকে, ডেকে দেবে। তার মানে index.js অ্যাকচুয়ালি সব কাজ করবে না। index.js অনলি অ্যাক্ট অ্যাজ এ রিসেপশনিস্ট। এরপরে সেখান থেকে তোমার রিডাইরেক্ট হয়ে যাবে অন্য জায়গায়। কনসেপ্টটা বলুন, এনিথিং? আচ্ছা, এখানে এই যে অন্য জায়গায় পাঠিয়ে দিল, মানে যে কন্ট্রোলারের কাছে পাঠিয়ে দিল /emp এর পরে যেগুলো ছিল, মানে একটা পোস্ট আর গেট, ওটা কিভাবে করছি আর কি আমরা? এই যে আমি এখানে এই যে অ্যাপ ডট ইউজ করে স্ল্যাশ দিয়ে এটাকে ইম্পোর্ট করলেই ও পাঠিয়ে দেবে। এটা এক্সপ্রেস হ্যাঁ। সার্ভারের কাজ। আর এমপ্লয়ি এর মধ্যে আমি রাউটিং লিখে রেখেছি কন্ট্রোলারের মধ্যে। এই কন্ট্রোলারের মধ্যে আমি এখানে রাউটিং লিখে রেখেছি। এ দেখো, এক্সপ্রেস সার্ভারের মধ্যে একটা রাউটার আছে যে এই পাঠানোর কাজটা ইন্টারনালি করছে।
আমাকে ইন্ডেক্সে কিছু লিখতে হবে না, কন্ট্রোলারের মধ্যে যখন আসবো তখন রাউটার যেহেতু এটাকে পাঠাচ্ছে, মানে এক্সপ্রেস সার্ভারের, তোমরা রিয়াক্টের ভেতর যেমনি রাউটার ইউজ করেছো, এক্সপ্রেস সার্ভারের ভেতরে তোমার রাউটার আছে, সেই রাউটার যখন কি করবে, ডট পোস্ট মানে পাঠাবে এখানে, এবার রাউটার চেক করবে মেথডটা কিসে এসছে, গেটে এসছে না পোস্টে এসছে। ইন্ডেক্স কিন্তু কিছু চেকিং করছে না, তোমরা সব কোডটাই লিখেছিলে এখানে, কারণ আমি এটা তো রিডাইরেক্ট করে দিচ্ছি রাউটারের থ্রু দিয়ে। এবার রাউটার, হ্যাঁ বলো, পোস্টটা কোথায় মেনশন করা আছে? এই যে পোস্টটা আসছে এটা কোথায় মেনশন করা আছে? এটা তো তোমার ইউআই তে মেনশন, ফ্রন্ট এন্ডে মেনশন করা আছে, তুমি কি মেথডে পাঠাচ্ছ, যখন এপিআই কে কল করছে অ্যাক্সিওস এর মধ্যে থেকে তখন কিসে পাঠাচ্ছ তখনই তো মেনশন করা আছে, বা পোস্টম্যান থেকে যখন করছো তখন তো তোমাকে সিলেক্ট করে দিতে হচ্ছে না। আচ্ছা, বুঝলাম। এই পোস্টটা তো তোমার ফ্রন্ট এন্ড থেকে আসছে, ওকে, বোঝা গেল? মানে যেখানে স্যার ডেটাটা নিচ্ছি ওইখানে এটা হ্যাঁ মেনশন করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট এন্ডে তোমার পোস্ট জিনিসটা থাকে। মানে স্যার এই ফর্ম ফিল্ডে এরকম থাকে মেথড পোস্ট, হ্যাঁ তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওখান থেকে আসছে, ইউআই থেকে আসছে। বলো এই স্ট্রাকচারটা, এবার এই স্ট্রাকচারটা এখনো পর্যন্ত আমি কন্ট্রোলারের কাজ বলিনি, পোস্টম্যান বা রিয়া Sir. এখানে জিনিসটা, হ্যাঁ বলো। একবার ওই কি বলে এমপ্লয় প্রমিস ডট জেএস এর টপের পার্টটা একবার দেখান না। মানে এইটা বলছো, এইটা? হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ স্যার, রাউটারটা ইম্পোর্ট করে। ওকে, ঠিক আছে স্যার। রাউটার না করলে ও কাজ করতে পারবে না, কারণ এই রিডাইরেক্টের কাজটা তো রাউটার করছে না, এটা এক্সপ্রেস আরে, সার্ভারের রাউটার। না, এক্সপ্রেস থেকে কি ইম্পোর্ট করছিল এটা তো আমি বুঝতে পারছিলাম, তাই একবার দেখি। আচ্ছা আচ্ছা, না আমি দেখো, কারণ এটা হচ্ছে তোমার মানে জেনারেল মডেল, একটা তো আর্কিটেকচার ফলো করে এখানে, সেই জিনিসটার আর্কিটেকচারে। এবার এইটাকে আমি এটাকে দাঁড়াও, আমি একবার, আমি এটাকে কোনটাকে খুলেছি আমি বুঝতে পারছি না, আমি কিছু চেঞ্জ করছি না, দরকার নেই, আমি এটাকেও ক্লোজ করে দিচ্ছি, কিছু সেভ করছি না, বন্ধ করছি। 1 মিনিট, আমি কোনটাকে ওপেন করে রয়েছি, জিএমআইটি ব্যাকএন্ড। এবার আমি দাঁড়া, আমি এটা থেকেই সব চেঞ্জ করলাম তো, আমি সেটাই একবার চেক করে নিচ্ছি। হ্যাঁ, জিএমআইটি রিয়াক্ট এটা হয়েছে। তারপরে আমি চেক করলাম ইন্ডেক্সে, ঠিক আছে, এই ইন্ডেক্সটা ঠিক আছে, এটা আমি প্রমিস দিয়েই করব, এই লাইনটা আমার লাগবে না, মুছে দিচ্ছি। কারণ আমার এখানে দুরকম ভাবেই কোড করা ছিল, ওগুলো ছিল পুরনো ভার্সন, আজকের দিনে ওইভাবে কোড কেউ করে না, তাই সে যদি প্রমিস না ইউজ করি তাহলে অল্টারনেটিভ কি ইউজ করা যায়? প্রমিস ছাড়া তাহলে ওই আরেকটা রয়েছে, ওটা দেখবে, অ্যাসিং মানে আমার ওখানে দুরকম ভাবে কোড করা আছে, সেটা নরমাল, কিন্তু ওটা চলে না, একদমই অবসলেট হয়ে গেছে। তাহলে আমি এখানে রেখে দিচ্ছি, কমেন্ট করা আছে, চাইলে দেখো, আমি ডিলিট করছি না, আমি শুধু কমেন্টিং করে রেখে দিচ্ছি। এই যে কমেন্টিং করাই আছে, এটা ছিল পুরনো ভার্সনে, ধরো আজ থেকে মোটামুটি 2 বছর আগে এইভাবে করা হতো কোড। তারপরে ইন্ডেক্স হলো, ডিবি কানেক্ট হলো, এরপরে আমি এলাম কন্ট্রোলার, ও এখান থেকে প্রমিসটাকে আমি শুধু প্রমিসকে রেখেছি, দাঁড়াও, তাহলে যদি ওটা আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, একবার দেখে নিচ্ছি, দাঁড়াও, ইএমআইটি নোড মঙ্গো কন্ট্রোলার, হ্যাঁ দুটোই দেওয়া আছে, তোমাদের সাথে যেটা শেয়ার করেছি তাতে দুটোই দেওয়া আছে, অসুবিধা কিছু নেই, আমার শেয়ার করা রয়েছে, এখান থেকে আমি সরিয়েই দিতে পারি, আমার তোমাদেরকে যেটা দিয়েছি তাতে দুটোই রয়েছে। কন্ট্রোল এস। এবার পরের গল্পটা কি হলো, ইন্ডেক্স হলো, ইন্ডেক্সের পর আমার কাছে কি এলো, এই কন্ট্রোলারের এপিআই জিনিস। এবার একটু ব্যাপারটা বোঝো, আমি অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম তোমাদের আমি কি বোঝাতে চেয়েছিলাম, অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম আমি বোঝাতে চেয়েছি আমার কাছে এখন কন্ট্রোলারে ভ্যালুটা চলে এলো, ব্যাপারটা বুঝো, কন্ট্রোলারে এসে গেল রাউটারের থ্রু দিয়ে। কন্ট্রোলার কি বলেছিলাম, জেসন অবজেক্ট যেটা পাবে সেটা থেকে বের করে মডেল, তার জন্য আমাদের মডেল তৈরি করতে হবে। এবার দেখো মডেল তৈরি করা যায় দুরকম ভাবে, বাট আমি এখন এই নর্মালটা ভুলে যাও, স্কিমাতে কনসেন্ট্রেট করো, ঠিক আছে, স্কিমা দিলে
যে জিনিসটা আমি বলবো, আমি এখানে কি কি লিখেছি, এমপ্লয়ি আইডি, এটা মঙ্গুজের, যেহেতু আমরা মঙ্গুজকে নিয়ে কাজ করছি, মঙ্গুজের স্কিমা কি কি দিচ্ছি, এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, অফিস, স্যালারি, তার সাথে আমি এটা অ্যাড করে দিচ্ছি টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্পটা অ্যাড করে দিলে কি জিনিসটা সুবিধা হবে, যে মোমেন্টের কোনো একটা ডকুমেন্ট ইনসার্ট হচ্ছে, মানে কে কোন টাইমে রেজিস্টার করছে, সেই ট্র্যাকটা থেকে যাবে। দ্যাটস ওয়াই সব জায়গায় কিন্তু আমরা বেসিক্যালি রিয়েল লাইফে টাইম স্ট্যাম্পটা ইউজ করি, সব জায়গায়। কারণ কি, কে কখন আপডেট করছে, কে কখন ইনসার্ট করছে, যাতে সেটা ডকুমেন্ট অবজেক্টের মধ্যে স্টোর থাকে। তাই আমরা টাইম স্ট্যাম্পটা সব জায়গায় ইউজ করি বেসিক্যালি। এই হচ্ছে টাইম স্ট্যাম্প, ওই জন্য আমি দিয়ে দিয়েছি। এবার পরের গল্পটা কি করছি, মঙ্গুজ মডেল আমি নামটা এইভাবে দিয়েছি, ইএমপি স্কিমা কালেকশন, মানে এখানে যে নামটা দেবে সেই নামটা হয়ে যাবে তোমার কালেকশন নেম, এই নামটাই হবে তোমার কালেকশন। ঠিক আছে, প্রথম আমি এখানে স্কিমাটা তৈরি করে নিলাম। এবার এই স্কিমাটা তৈরি করার পর গল্পটা কি দাঁড়াবে, আমি এবার ফিরে আসি এমপ্লয়ি এপিআই তে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এখানে নামটা কি দিয়েছি, নামটা নামটা দিয়েছি হচ্ছে এমপ্লয়ি স্কিমা। তার মানে আমি এটাকে কমেন্ট করি, মডেলটাকে, আমার লাগবে হচ্ছে এটা। আমি কি করলাম, এমপ্লয়ি স্কিমাটাকে আমি ইম্পোর্ট করে কার মধ্যে স্টোর করলাম, ইএমপি মডেলের মধ্যে স্টোর করলাম। এরপরে মেন কাজ যেটা করেছি, নিউ ইএমপি মডেল, মানে যে মডেলটা বানিয়েছিলাম তার অবজেক্ট বানিয়েছি। এবার সেই অবজেক্টের মধ্যে আমি কি করলাম, এই ইএমপি আইডিটা আমার কিন্তু এমপ্লয়ি স্কিমার ইএমপি আইডি। এই এই যে ইএমপি আইডি, নেম, পজিশন, অফিস, স্যালারি, এগুলো হচ্ছে আমার মডেল ভেরিয়েবলের বা স্কিমা যেটা তৈরি করেছি তার ভেরিয়েবল নেম। এইটা, এটা, 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 এটা সব হচ্ছে আমার ভেরিয়েবল নেম। এগুলো এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, অফিস, ওকে, স্যালারি। নেক্সট জিনিস যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, এই রিকোয়েস্ট ডট বডি ডট এমপ্লয়ি আইডি, ইএমপি আইডি, এটা হচ্ছে ইউজার থেকে, মানে কি এই ইউআই থেকে যে জেসন অবজেক্টটা আসছে, তাই জন্য সেটাকে রিসিভ করবার জন্য আমি কি ইউজ করছি, রিকোয়েস্ট ডট বডি, বিকজ রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে ভরে আসে, আমি তাই জন্য তোমাদের বললাম রিকোয়েস্ট প্যাকেট। রিকোয়েস্ট কার মধ্যে থাকে, ওটা বডিতে আসছে, কারণ পোস্ট মেথডে আসছে, বডির ভেতরে এমবেডেড হয়ে আসছে, আর সেই ভেরিয়েবল নাম হচ্ছে এমপ্লয়ি আইডি। আমি দুটো নাম দিয়েছি এই কারণে যাতে কোনটা কার সাথে ম্যাপিং হচ্ছে বুঝতে সুবিধা হয়। তার মানে এই রিকোয়েস্ট ডট বডি ডট এমপ্লয়ি আইডি, রিকোয়েস্ট ডট বডি ডট নেম, রিকোয়েস্ট ডট বডি ডট পজিশন, এগুলো কি গল্পটা দাঁড়াচ্ছে, এগুলো হচ্ছে তোমার ইউআই থেকে যে জেসন অবজেক্টটা আসছে তার ভেরিয়েবল নাম হচ্ছে এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, স্যালারি। আর এই লেফট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবল নাম আছে সেটা হচ্ছে তোমার স্কিমার ভেরিয়েবল নেম। রিকোয়েস্ট ডট বডি, বিকজ বাই ডিফল্ট রিকোয়েস্ট অবজেক্টে ভ্যালুটা আসে, বডি মিনস বডির মধ্যে এমবেডেড হয়ে আসছে, ভেরিয়েবল নেম মানে হচ্ছে এটা। বলো এই জায়গাটা বুঝতে কারোর কিছু অসুবিধা কিনা? স্যার একটু উপরের দিকে পেজটা দেখেন। হ্যাঁ, এই তো এখান থেকে ওখানে বললেন যে এই নামটা এই পেজে আসবে, ওই এর পেজে, এই যে মডেলের এমপ্লয়ি আইডি, এই যে লেফট হ্যান্ড সাইডের আচ্ছা। এমপ্লয়ি আইডি, এটা হচ্ছে তোমার স্কিমার ভেরিয়েবল নেম। কারণ কি, আমরা তো এই স্কিমারই অবজেক্ট বানিয়েছি। এই যে নিউ ইএমপি মডেল মানে হচ্ছে এই ইএমপি মডেল রিকোয়ার, দেখো এমপ্লয়ি স্কিমা, এটাকে আমরা এই এমপ্লয়ি স্কিমাটাকে আমি ইএমপি নাম মডেলের মধ্যে স্টোর করেছি, তাই আমি নিউ দিয়ে ওই নামটা ইউজ করছি, ব্যাপারটা। এবার যে মোমেন্টে নিউ ইএমপি মডেল আমি দিলাম, দেওয়ার পর গুলো স্টোর করলাম, পরে এবার আর ডেটা স্টোর করতে গেলে সব থেকে অ্যাডভান্টেজ এটাই, আমাকে কিছু ওই ডিবি ইনসার্ট ওসব কিছু লিখতেই হবে না, আমি শুধু লিখবো অবজেক্টের নাম ডট সেভ, ব্যাস ও কি করবে, পুরোটাকে কনভার্ট করে ও ডেটাবেসের মধ্যে স্টোর করে দেবে। এবার যে মোমেন্টে স্টোর করে দিল, তারপরে দুটো কাজ হতে পারে, একটা দেন মানে হ্যাঁ
ইনসার্ট হয়েছে নয়তো হয়নি। 2 নম্বর বক্তব্য, যদি ইনসার্ট হয় আমি রেসপন্স ডট স্ট্যাটাস কোড তোমরা জানো 200 মানে ওকে, সেটা দিতেও পারো, বাট সেটা তোমাদের প্রজেক্টের স্ট্রাকচারের উপর নির্ভর করছে। আমি দিয়ে দিয়েছি ডট সেন্ড ডকুমেন্ট ইনসার্টেড ইন দা মঙ্গোডিবি ডেটাবেস, জাস্ট এটা প্রিন্ট করবে। আর যে ডেটাটা ইনসার্ট করছে সেটা ও রিটার্ন করে, তাই জন্যই এটা এসে স্টোর হচ্ছে। আমি অ্যারো ফাংশন ইউজ করে এটা ধরে নিয়েছি। আর যদি ডাটাবেসে স্টোর করতে গিয়ে এরর হয় সেটা আসবে ক্যাচে, বিকজ আমি প্রমিস ইউজ করেছি। যদি সাকসেস হয় তাহলে দেনের মধ্যে ঢুকে তার ভেতরে যত লাইনের কোড লিখবো এক্সিকিউট হবে। আর যদি ওটা ফেলিওর হয় ডট ক্যাচের মধ্যে এসে যত লাইনের কোড লিখবো সেটা এক্সিকিউট হবে জিনিসটা। স্যার এবার হ্যাঁ বলো। এখানে যদি আমি 36 থেকে 41 পর্যন্ত এই পার্টটা যদি না ইউজ করি তাহলে শুধু প্রমিসটা ইউজ হবে না, কিন্তু মানে সেভের কাজটা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভের কাজটা হয়ে যাবে, বাট সেভ তো কিছু রিটার্ন করবে না ওখানে, তাহলে বুঝতে পারবো না সেভ যদি কোনো এরর খায় বা কিছু। হ্যাঁ তুমি এটা মানে প্রমিসের জন্য আমরা ইউজ করছি, ইউজ করছি। হ্যাঁ মানে আমাকে তো বুঝতে হবে ডেটাবেসে কাজটা হলো কি হলো না হ্যাঁ জিনিসটা। স্যার আমার একটা ওটাই। কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আপনি তখন ওই যে বলেছিলেন ওই যে নিচের যে পেন্টে এটা করছিলেন, ওই একটু দেখান ওটা। আর্কিটেকচারটা। হ্যাঁ আর্কিটেকচারটা এখানেই বলেছিলেন যে মঙ্গোসটা মানে যেটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট সেটা তো মানে ডেটাবেস বুঝতে পারে না, সেটা হ্যাঁ মঙ্গোসটা ওই হ্যাঁ ওই মানে ফরম্যাটে আন্ডারস্ট্যান্ডেবল হ্যাঁ ফরম্যাটে করে আঁকে। চেঞ্জ করে সেটাই দেয়। হ্যাঁ সেটাই ওই স্যার রিকোয়েস্ট ডট বডি যেটা ওই অবজেক্ট বানিয়ে করলেন ওটাই করছে, তাই তো? স্কিমা না থেকে না ওইটাই না না না, রিকোয়েস্ট ডট বডি হচ্ছে এই অ্যারোটা কি কালার কোনটা? দি রিকোয়েস্ট ডট বডি হচ্ছে এই কাজটা করলাম। এই স্যার যে এই কন্ট্রোলারের যেটা ওইটা নাকি না? কন্ট্রোলারের ওই জেসন মানে যেটা এলো এই জায়গায় আছে তোমার রিকোয়েস্ট অবজেক্ট, বোঝা গেল? আর এইটা বানাচ্ছি আমি, নিচ্ছি কি মানে এই ওবিজে বলে যেটা রয়েছে রিকোয়েস্ট ডট বডি, মানে আমি এই ক্লায়েন্ট থেকে যে জিনিসটা আসছে জেসন অবজেক্টটা, সেটা ক্লায়েন্ট থেকে যে জেসন অবজেক্টটা আসছে সেটা। কারণ এটা তো তোমার রিকোয়েস্ট ব্লক, রিকোয়েস্ট মেসেজ ব্লক, এই জিনিসটা রিকোয়েস্ট জিনিস। আর আমি করেছি এই যে দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই যে এমপ্লয়ি আইডি রিকোয়েস্ট ডট বডি এই কাজটা করেছি, কিন্তু মানে হাইড করি এই ব্লু কালার থেকে পার্পল কালারে মানে চেঞ্জ করেছি। মানে এই রিকোয়েস্ট ডট বডি ডট ইএমপি আইডি মানে এই যেটা আমি অন্য কালারে লিখলাম আরইকিউ, এখান থেকে ভ্যালুগুলো বের করে আমি এই নতুন সেই অবজেক্ট হচ্ছে মডেলের অবজেক্ট। দেখো আমি ইএমপি মডেল করেছি মানে মডেলের অবজেক্ট তৈরি করেছি। স্যার বলো। স্যার বলছি আমরা সেভের জায়গায় ইনসার্ট যদি ইউজ করি? না নেবে না, মঙ্গুজের এটা কিন্তু আমি নো এসকিউএল এর মঙ্গোডিবির কমেন্ট ইউজ করছি না, আমি কিন্তু ইউজ করছি মঙ্গুজের কমেন্ট। ঠিক আছে, তোমাকে যদি মঙ্গুজের কমেন্ট দেখতে হয় ওটা ছিল ইন্ডিপেন্ডেন্ট মঙ্গোডিবি ডেটাবেস। এবার যদি তুমি মঙ্গুজ দেখো, মঙ্গুজ ডকুমেন্টেশন, আচ্ছা আমি একটা ইনসার্টে দেখি মঙ্গুজ ডকুমেন্টেশন ইনসার্ট। ওকে, মঙ্গুজ ডকুমেন্টেশন ইনসার্ট, এটা তো মঙ্গুজ মডিউল ইফ এরর, এই দেখো স্মল ডট সেভ দেখতে পাচ্ছ এখানে তৈরি করেছে ডট সেভ। এইটা হচ্ছে তোমার কিন্তু মঙ্গুজের ডকুমেন্টেশন করছি বা আমরা কোয়ারি গুলো চালাচ্ছি, আমরা কিন্তু মঙ্গোডিবির কোয়ারি চালাচ্ছি না। এবার মঙ্গোডিবিতে কনভার্ট করছে, করে নিয়ে কাজ করছে, সেটা আমাদের হেডেক নয় জিনিসটা, গল্প। আচ্ছা তার মানে স্যার আমরা মঙ্গুস যে প্যাকেজ আছে সেই প্যাকেজের অনুযায়ী কোড লিখে সেই দিচ্ছি, হ্যাঁ ও সেটা মঙ্গোডিবির মতো কনভার্ট করে ও সেই কাজটা করছে ব্যাপারটা। আবার ভিউ করার সময় আমাদের যাতে আন্ডারস্ট্যান্ডেবল হয় সেরকম ফর্মে এগো দিচ্ছি। সেরকম ফরম্যাটে তুলে নিচ্ছে জিনিসটা। আচ্ছা এই জন্য এগুলোকে বলে মিডলওয়্যার চেঞ্জিং এর জিনিসপত্রটা হলো। এবার এটাকে আমি রান করাই, দেখি কি হয়। আমি রান করাবো, দাঁড়াও কন্ট্রোল সি, আমি রান করাবো কোত্থেকে, নোড আর ইন্ডেক্স। তার মানে আমি রান করাই নোড ইন্ডেক্স। ঠিক আছে, দেখো এক্সপ্রেস সার্ভার স্টার্টেড অ্যাট পোর্ট নাম্বার 5000 এস্টাবলিশ। আমি কি ওপেন করব,
আমাকে ওপেন করতে হবে পোস্টম্যান 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 কোথায় গেল? রিয়াক্ট অলসো আমি দেখিয়ে দেবো কালকে যে রিয়াক্ট দিয়ে কি করে আমি শুধু রিয়াক্টের পার্টটা অ্যাড করব, বাকি সেম জিনিস কোড হবে। আমি চাইছি একটা সার্চ করতে, ঠিক আছে, সার্চ করতে এমপ্লয়ি আইডি দিয়ে। তার মানে কি হবে, আমার এখানে সার্চিং এমপ্লয়ি মানে এমপ্লয়ি আইডি নয়, এখানে নাম দিয়ে রেখেছি কত দেখি, নাম দিয়ে রেখেছি 20। ওকে, তাহলে ইএমপি স্ল্যাশ ACARCH সার্চ স্ল্যাশ 20। যে মোমেন্টে আমি এটা দিয়ে দেবো, দিয়ে এখানে সেন্ড মারবো, তাহলেই দেখো অলরেডি সেইটা করে আসবে। এবার এটার জন্য আমাকে কি কোডটা করতে হয়েছে ভালো করে ব্যাপারটা বুঝো। খুব সিম্পল, খুব সিম্পল। এই ফাইন্ড, আমি ফাইন্ডে কি বলেছিলাম, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। আমাকে যখন কিছু সার্চ করতে হবে, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম হোয়ার অ্যাট্রিবিউট নেম ইকুয়াল টু ভ্যালু। এখানে এই কার্লি ব্রেসেস এর মধ্যে যেটা লিখবো সেটা হবে হোয়ার। হোয়ার দ্যাট ইজ দ্য থিং, হোয়ার এই অ্যাট্রিবিউটের, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম ইএমপি আইডি। এবার দেখো ইএমপি আইডি ডেটা টাইপটা কি আছে, ইএমপি আইডি ডেটা টাইপ রয়েছে ইন্টিজার 32। দেখতে পাচ্ছ ইএমপি আইডি ডেটা টাইপ আছে হচ্ছে ইএমপি আইডি ডেটা টাইপ আছে ইন্টিজার 32। আর আমরা যখন ওই কোয়ারি বা ইউআরএল দিয়ে কিছু রিসিভ করি সেটা বাই ডিফল্ট হয় হচ্ছে স্ট্রিং ফরম্যাটে। তাই জন্য আমাদের স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। স্ট্রিং কে ইন্টিজারে কনভার্ট করবার জন্য কি ইউজ করা হচ্ছে, পার্স ইন্ট ইউজ করা হচ্ছে। স্ট্রিং কে ইন্টিজারে কনভার্ট করবার জন্য পার্স ইন্ট ইউজ করা হচ্ছে। তার মানে যে মোমেন্টে ইন্টিজারে ওই নাম্বারটা হয়ে গেল, এই পার্টটা ইজ নাথিং বাট তোমরা ভাবো হোয়ার ইএমপিআইডি ইকুয়াল টু ওই নাম্বারটা, ইএমপিআইডি ইকুয়াল টু নাম্বারটা, দ্যাটস ইট। মানে স্যার পোস্টম্যান থেকে সার্ভারে যেটা আসছে সেইটা স্ট্রিং হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, রিয়াক্ট থেকেও যা পাঠাবো কোয়ারি স্ট্রিং দিয়ে যা পাঠাবো সব স্ট্রিং এ হয়, সব স্ট্রিং এ আসে, নয় জেসন অবজেক্ট নয় স্ট্রিং, এছাড়া অন্য কোনো ফরম্যাটে আসে না। একটা অপশন জেসন অবজেক্ট, সেকেন্ড অপশন স্ট্রিং, এই দুটো ছাড়া আমরা সার্ভারে কিছু রিসিভ করতে পারি না। এবার যদি আমাকে কনভার্ট করাতে হয় জন্য আমাকে পার্সেন্ট ইউজ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। এবার আমি তোমাদেরকে যে কাজটা বলবো এটা হচ্ছে কি, তোমাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে বা ভ্যালু ফেচ করা আছে কিনা জানি না। তোমাদের রিয়াক্টের পার্ট, রিয়াক্টেরটা কিছু নয়, রিয়াক্টের যে ফিল্ড গুলো রয়েছে সেটা দিয়ে মডেল বানাও, তোমাদের যেটা অলরেডি বানানো রয়েছে। পোস্টম্যানে সেখানে ভ্যালুগুলো দাও, দেখে ইনসার্ট ভিউ আর সার্চ অ্যাকর্ডিং টু ইয়োর, মানে ধরো কোন একটা ইউজার যাদের যেরকম প্রজেক্ট সেটার রেসপেক্টে সার্চ হচ্ছে কিনা। আমি বারবার বলছি এই কোড একটা লাইন চেঞ্জ করতে হবে না, আমি শুধু যখন রিয়াক্ট যোগ করব পুরো স্ট্রাকচার সেম। এই মডেলে তোমাদের টাস্ক হচ্ছে এটা করা, মানে রেজিস্ট্রেশন। আমি এখন লগইনের বলছি না, যে পারবে লগইনটা ট্রাই করতে পারো, ওই ফাইন্ডের মধ্যে ইউজার আইডি এন্ড দা পাসওয়ার্ডটা দিতে হবে, শুধু দুটো, তাহলেই হবে। লগইনটা ট্রাই করতে পারো, নয়তো ভিউ অল আর এটা সার্চ। এইটা হচ্ছে তোমাদের আজকের কাজ, যেটা কালকে তোমরা করবে। এই মডেলে কিন্তু ডাটাবেসে কানেকশনের জন্য আলাদা তৈরি করবে। ওকে, এবার লোকালে করো কি অ্যাটলাসে করো সেটাতে আমার কোনো বক্তব্য নেই। অ্যাটলাসে আমি লোকাল বলি এই কারণের জন্য যাতে এররটা না হয়। প্রত্যেকটা আলাদা আলাদা ফাইল, মডেল আলাদা তৈরি হলো, স্কিম কন্ট্রোলার আলাদা তৈরি হলো, আর তোমার ইন্ডেক্স আলাদা রাখলো। এই স্ট্রাকচারে তোমাদের হচ্ছে এই তিনটে জব।
আগে তোমাদের কোড না বললে প্রজেক্টটা। এবার তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো। এটা তোমাদের করতে হবে, এটা না করলে বুঝতে পারবে না কোথায় কোন জিনিসটা কি প্রবলেম হচ্ছে। আর্কিটেকচারটাও আমি সেভ করে দিচ্ছি যাতে বুঝতে পারো। আর্কিটেকচারটা আমি সেভ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম। ও নিয়ে নিয়েছিল, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। কোথায় দিয়ে দিলে বাবা এখানে, কারণ আর্কিটেকচার না বুঝলে কোড করতে পারবে না। ঠিক আছে, আর্কিটেকচারে গেলে হয়ে যাবে। এইটা মাথায় রেখে কিন্তু করবে। যদি কোনো ডাউট হয়, কোনো কারণ কি কাজ করতে গেলে বা মেনলি তোমাকে আর্কিটেকচার থেকে জিজ্ঞেস করবে, বা আর্কিটেকচার না বুঝলে কোড করতে পারবে না। তোমরা ঠান্ডা মাথায় আজকে দেখো, যা ডাউট হবে যা হবে কালকে আছে, কাজটা করো। এরর হলে জিনিসটা বলো, কারণ দিস ইজ দ্য মেন থিং আমি যেটা স্টার্ট করলাম। এবার করতে করতে অনেক কিছু জিনিসপত্র ফেস করবে, শিখে যাবে। স্যার আমরা তাহলে মানে পোস্টম্যান দিয়ে রেজিস্ট্রেশনটা করব, রেজিস্ট্রেশন করবে, আচ্ছা। ভিউ অল করবে, সার্চ করবে। তোমাদের তো রিঅ্যাক্টের রেজিস্ট্রেশনের পেজ বানানোই আছে, তার মতো তৈরি করে দাও। তারপরে কালকে যখন রিঅ্যাক্ট অ্যাড করবো, তাহলে রিঅ্যাক্টটা অ্যাড হয়ে যাবে, তার সাথে ডিলিটও দেখবো, জিনিসপত্রগুলো হবে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলেই তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আমি শেয়ার করে দিয়েছি কোনো, ওকে। আর কারোর কিছু কোয়ারি কিছু নেই? আমি ড্রাইভটা চেক করে নাও, ড্রাইভে সবাই কোডটা পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখেছি আমি ড্রাইভের লিংক হ্যাঁ স্যার আছে। কোড আছে তো, কারণ ওইটা দেখে তোমাদের কাজ করতে হবে, সুবিধা হবে, ওটা থেকে হেল্প পাবে। এটা হচ্ছে তোমাদের আজকের টাস্ক। ওকে, তাহলে আমি স্টপ করলাম। ওকে, স্যার কিছু বলবেন কি? স্যারকে জিজ্ঞেস কর। স্যার মেবি ডি। স্যার Yes, you can, but TTN, I think, TTN, what was the other one? Tanushree. Right. yes sir. TTN Tanushree has not joined for the entire session. Okay. Okay, now it's clear for all of you? Yes sir. Okay. Yes sir. Yes sir. Yes, sir. So in practice, so Shuri, what would be the today's task? Shuri, what would be today's task? You'll compile the same thing as you have done yesterday, like the questions and or the topic that has been discussed. Shuri, are you available? স্যার আপনি কি বলছেন একটু পরিষ্কার করে বলুন, কিছু বোঝা যাচ্ছে না। স্যার আপনার মাইকে ক্র্যাক হয়ে আসছে কথা। ওকে, সো ব্যাপারটা হচ্ছে আজকে যে কাজটা হলো সেটার পুরোটা কালকে যেরকম বানিয়েছিলি ডে 1, আজকে ডে 2 যেটা হবে সেটাকেও লাইক দি পয়েন্টস অর দি কোয়েশ্চেনস বিং ডিসকাসড অর অবজারভেশনস বলে একটা ডকুমেন্ট করে এন্ড দ্য অ্যাসাইনমেন্টস টু বি সাবমিটেড টুমরো বলে আপডেট দ্যাট ডক ফাইল এন্ড ওয়ান্স এগেইন পোস্ট ইট ইন দ্য গ্রুপ। Shubhadeep, clear? Okay. Who have not submitted the assignments yet? Is there anyone? Okay, fine. Who will leave? Okay sir. Just Ronnie, Rajdeep and Nishi.